বানানোর জন্য সাবধানতা অবলম্বন করে খুব যত্ন সহকারে আম্মুর লাল বেনারসি শাড়িটি বেলকুনির গ্রিলের সঙ্গে বাঁধছে মনি। বিয়ে না করার জন্য নয়, পিকনিকে যাবার জন্য মনি পালাচ্ছে। আব্বু কড়া নিষেধ দিয়েছিল পিকনিকে না যাবার। মনি উপেক্ষা করে তার নিষেধাজ্ঞা, যার দরুন মনিকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে হয়। গুনগুন করে মুখে গান তুলছে। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পালাইয়া যায়। আরে চল চল। গানের বাকি অংশটুকু জানে না, তাই শেষে চল চল জুড়ে দিল। বাধা শেষ, জুতো দোতলা দিয়ে নিচে ছুঁড়ে দেয়। কাঁধে ব্যাগ চেপে ধীরে ধীরে সারি বেয়ে নামতে লাগলো। পরনে শার্ট প্যান্ট, শার্টের উপরে ব্লু রঙের কোটি। নিচে নেমে মেন গেটের নিকটে এলো। দারোয়ান চেয়ারের সঙ্গে হেলান দিয়ে নাক টেনে ঘুমাচ্ছে। তার কাছ থেকে চাবি নিয়ে গেট খুলে আবার ঠিক একই স্থানে রেখে দিল। গেট থেকে বের হওয়ার আগে দারোয়ানের পকেটে রাখা সিগারেটের প্যাকেটটা নিয়ে নেয়। তারপর গেটের বাহিরে বের হয়ে খিচে দৌড়াতে লাগলো। তাদের গলি থেকে বেরিয়ে মেন রাস্তায় এসে থামে মনি। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে ডানে বামে তাকায়। রাগে মুখ গুচে আসে তার। বিড়বিড় করে নীলমকে গালাগালি করতে করতে পকেট থেকে ফোন বের করে কল দেয়। নীলম তখন গাড়ি ড্রাইভ করছিল। মনির কল পেয়ে গাড়ির পাশে থামিয়ে ফোন পিক করে। হ্যালো বলার পূর্বে মনির এক নিঃশ্বাসে ক্রোধ কণ্ঠে বলল, আধমরার বাচ্চা, কোথায় গিয়ে মরে রইলি? হ্যাঁ, তোর না গাড়ি নিয়ে আমাদের মেইন রাস্তায় আসার কথা? দম নে মনি, আমি এক্ষুনি আসতেছি। তুই নয়তো তুই আধমরা। বাকিটুকু না বলে ফোন রেখে দেয়। নীলম ফোন রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে দ্রুত গাড়ি চালায়। পেছনের সিটে ওর আরও 3 জন মেয়ে ফ্রেন্ড বসেছিল। তারাও তাড়া দিচ্ছে দ্রুত গাড়ি চালানোর। কিছুক্ষণ বাদে নীলম গাড়ি নিয়ে হাজির হয়। মনি গমগমে গলায় নীলমের গুষ্টি উদ্ধার করে নীলমের পাশে সিটে উঠে বসে। 3 বান্ধবী মিলে মনিকে শান্ত করায়। তমা জিজ্ঞেস করে, রাখছিস কেন? একটু দেরি হয়েছে, তাতে কি এমন ক্ষতি হলো শুনি? খালি আজাইরা রাগ দেখায়, যেটা লাগে না কোনো কাজেও। লাস্টের কথা মুখ বেঁকিয়ে বলল তারা না। মনি পেছনে ফিরে 3 জনের দিকে তীক্ষ্ণ নজর বুলিয়ে বলল, কিছু বলবো না তো, আগে যাই। পুরো কথা শেষ করার পূর্বেই নীলম গাড়ি জোরে ব্রেক কষে ক্ষীণস্বরে বলল, কিন্তু আমি বলবো। 4 বান্ধবী দৃষ্টি নিবদ্ধ করে নীলমের দিকে। মনি জিজ্ঞেস করে, বল। ঠান্ডা মাথায় ভেবে দেখলাম তোদের সঙ্গে আমি যাব না। গেলে বড় ক্ষতি হয়ে যেতে পারে আমার। নাম তোরা গাড়ি থেকে, অন্য গাড়ি করে তোরা সাজেক যা। ও যখন যেতে চাইছে না, তাহলে নেমে পড় তোরা, আর আমি ভিডিওটা সেন্ড করি তোর গার্লফ্রেন্ড আর আঙ্কেলের ফোনে। চোখ মুখ গুছিয়ে এলো নীলমের। ফাটা বাঁশের চিপার চেয়েও আরো ছোট্ট একটা চিপাতে সে এই মুহূর্তে আটকে আছে। মনি গাড়ি থেকে নামতে নিলে নীলম হাত ধরে ফেলে। ফিক করে হেসে দিয়ে বলল, আরে আমি তো মজা করছিলাম, তোরা সিরিয়াসলি নিচ্ছিস কেন? সাজেক পিকনিকে যাব, অনেক মজা করব। কান্না ফেস বানিয়ে বলল নীলম। এই মুহূর্তে ওর প্রচুর কাঁদতে ইচ্ছে করছে। ওদের মতো যে ফ্রেন্ড পাবে তার কপালে শনির দশা সবসময় লেগে থাকবে। ইস, সেদিন কেন যে মিহিতা নামের মেয়েটার হাত ধরতে গেল। মনে গোপনে ভিডিও করে নীলমের জীবন বাঁশপাতা করে দিয়েছে। কথাগুলো ভেবে মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছে নীলম। মনি নীলমের কাঁধে হাত রেখে বলল, দোস্ত গাড়িটা এবার চালা, নয়তো আমি ভিডিও চালিয়ে দিব। দিচ্ছি মানে চালাচ্ছি। ধমকের গলায় বলল নীলম। মনি পিছনে ফিরে বান্ধবীদের দিকে তাকিয়ে চোখ টিপ দিল। ওরা হেসে দেয় মনির চোখ টিপ দেখে। যাত্রাপথ শুরু হয় তাদের। সঙ্গে তাদের টুকটাক কথোপকথন। সবার পরিবার থেকে পিকনিকে যাওয়ার পারমিশন দিলেও মনিকে যাওয়ার পারমিশন দেয়নি ওর আব্বু আম্মু। তাই রাতের বেলায় পালিয়ে যেতে হচ্ছে তাদের। আশেপাশে গাড়ির চলাচল খুব কম বললেই চলে। মধ্যরাত্রি চলছে। ওদের চেয়ে মনি বেশি বকবক করছে। একাই মাতিয়ে রেখেছে সকলকে। 9ম শ্রেণী থেকে অনার্স পর্যন্ত একসঙ্গে আছে তারা 5 জন। একই ভার্সিটিতে পড়ছে তারা। খুব গভীর বন্ধুত্ব তাদের মধ্যে। ফেব্রুয়ারির শেষের দিকে তারা প্ল্যান করে পিকনিকে যাবার। নীলম রাজি ছিল না। তাকে ব্ল্যাকমেল করে রাজি করিয়েছে মনিসহ বাকি 3 বান্ধবী। ব্যাস, রওনা হয় পরের দিন রাতেই। উদ্দেশ্য সাজেক পিকনিকে যাবে। রাত যত গভীর হতে থাকে পৈশাচিক হয়ে ওঠে রাস্তাপথ।
নীলম মাঝারি গতিবেগে গাড়ি চালাচ্ছে। এভাবে চলতে থাকলে সকাল 8টার দিকে পৌঁছাতে পারবে কিনা সন্দেহ। তবে গাড়ির গতিবেগ বাড়ানোর সাহসে কুলাচ্ছে না। মনিসহ ওরা 3জন ঘুমিয়ে গেছে। তাদের ঘুম দেখে নীলমেরও ঘুম পেতে শুরু করে। মনে মনে খুব জন্মে। বুদ্ধি করে হিরো আলমের গান ছাড়ে ফুল ভলিউমে। 4 বান্ধবী 4 হাত পায়ে লাফিয়ে উঠে। নীলম হাসতে হাসতে বেহুশ। নীলমের হাসি দেখে পেছন থেকে সামনে থেকে কিলঘুষি দিতে থাকে ওরা 4জন। নীলম মজা করে বলল, আর একটু জোর দে তোরা, শরীরে মেজর মেজর ভাব কেটে যাবে। কিছু গালি ঝেড়ে ঘুমাতে থাকে ওরা। নীলম লোকেশন দেখে নেয়, তারপর গাড়ি ফুল স্পিডে চালাতে শুরু করে। 8টা নাগাদ তারা পৌঁছে যায় সাজেক। তারা না আগে থেকে একটা ডবল রুম আর একটা সিঙ্গেল রুম বুক করে রেখেছিল, তাই রুম নিয়ে সংকটে ভুগতে হয় না তাদের। ওরা 3 তলায় অবস্থান করছে। অন্য প্রান্তে মেয়ে বাড়ি থেকে পালিয়েছে শুনে প্রচণ্ডভাবে ক্ষেপে আছেন মুফাজ্জল হোসেন। মনি একটি চিঠি লিখে গেছে, সেটা হাতে নিয়ে ক্ষোভিত মুখে বসে আছেন জাহানুর বেগম। যতটা না মেয়ে পালিয়ে পিকনিকে গেছে এতে রাগ হচ্ছে, তার চেয়ে দ্বিগুণ বেশি চিঠি পড়ে তার রাগ হচ্ছে। তার বিয়ের প্রিয় বেনারসি শাড়ি রফা দফা করে ফেলেছে। চিঠিতে লেখা ছিল, শোনো আব্বু, সঙ্গে আম্মু, আমি পিকনিকে গেলাম। আসবো কবে জানি না, যাওয়ার পারমিশন পেলাম না, তাই চুরি করে যেতে হলো। ও কিছু মনে করো না, আমি শীঘ্রই ফিরে আসবো। আর আম্মু জান, তাই চুরি করে যেতে হলো। ও কিছু মনে করো না, আমি শীঘ্রই ফিরে আসবো। আর আম্মু জান, তোমার উপরে রাগ ছিল, কেননা তুমি শুধু আমার বিয়ে নিয়ে আব্বুর মাথা চিবিয়ে খাও, তাই তোমার উপরে জমে থাকা জেদ তোমার প্রিয় বেনারসি শাড়ির উপর দিয়ে উঠালাম। কান্নাকাটি করো না, কথা দিচ্ছি আমার বিয়ের বেনারসি শাড়ি তোমাকে দিয়ে দিব। যাই হোক, অনেক কিছু লিখেছি, এত কিছু যদি পরীক্ষার খাতায় লিখতাম তবে গোল্ড মেডেল নিয়ে আসতাম। আমাকে খুঁজে গাড়ির তেলও জুতোর তলা ক্ষয় করতে হবে না, এমনিতেও তেলের দাম বেড়েছে। ভালো থেকো। আর শোনো, আব্বুর মানিব্যাগ থেকে 1 টাকাও নিয়ে নাই, শুধু 10,000 টাকা ছাড়া। মৃদুলের বইল আসার আগে ওর সব চকলেট খেয়ে ফেলেছি। আর আব্বুর মাথায় কয়দিন কম খেয়েও। ডিয়ার মাদার বাংলাদেশ, ইতি তোমার একমাত্র ভদ্র কন্যা মনি। রাগে গা কাঁপার উপক্রম হয়েছে জাহানুর বেগমের। যাওয়ার আগে ছোট ভাইটার চকলেটও গিলেছে, সঙ্গে টাকাও হাতে নিয়েছে। এমন উড়নচণ্ডী মেয়ে আর কোথাও আছে কিনা খোঁজ লাগাবেন তিনি। নিজেকে ভদ্র বলে সম্বোধন করেছে দেখে কয়েকটা মুখ ভেঙচি দেন তিনি। এই যাবৎ কয়েকবার মেয়ের নাম্বারে কল দিয়েছেন মুফাজ্জল হোসেন, কিন্তু মনি ফোন ধরছে না। শেষে রেগে মেগে দারোয়ানকে বকাঝকা করতে আরম্ভ করে। ওকে বকছো কেন? তোমার বাদর মেয়ে যাওয়ার আগে ওর 1 প্যাকেট সিগারেট ছিল, সেটাও সঙ্গে নিয়ে গেছে। বেচারা এখন সারা সপ্তাহ খাবে কি? স্ত্রীর এরূপ কথা শুনে ক্রোধান্বিত চোখে দারোয়ানের দিকে তাকালো। সত্যি নাকি নাজিম? হয় স্যার, সত্য কইছে ম্যাডামে। ছোট ম্যাডামে আমার সিগারেট সঙ্গে নিয়ে গেছে। তুমি কিভাবে জানলে? তোমার মেয়ে চিঠির অপর পিঠে একটি সিগারেট এঁকে রেখেছিল, দেখনি সেটা? জানি তো তোমার মেয়ে অর্ধেক কথা বলতে পছন্দ করে। মোফাজ্জল হোসেন কিছুটা হতাশ হলেন। ছোট থেকে মেয়ের জ্বালাতনে অতিষ্ঠ ভেবেছিল বড় হলে স্বভাব কিছুটা পরিবর্তনে আসবে, কিন্তু তার হলো কই। একই রয়ে গেছে মেয়ের স্বভাব চরিত্র। দেখতে রূপবতী হলেও গুণাবলী শূন্যের কোঠায়, আর বিশেষ করে অর্ধেক কথা বলার অভ্যাস, যেটা সবাইকে বিরক্ত করে তোলে। তিনি আপাতত মেয়ের কথা পাশে ফেলে অফিসের উদ্দেশ্যে রওনা হলেন। তবে সে এবার মেয়েকে চরম শিক্ষা দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হয়। শুধু ফিরে আসুক এইবার। 11টার দিকে মনি জানালা দিয়ে দারোয়ানের সিগারেটের প্যাকেটটি ফেলে দিল। কাপড় চোপড় বের করতে করতে তারানাকে জিজ্ঞেস করলো, তেরে না নীলম এখনো ওঠেনি রে? তারা না, আমি তেরা না। খেকিয়ে বললো তারা না। তারপর বল। জানি না। মিনা রাজু, তুই জানিস কিছু? শুধু মিনা বল, রাজু না। তুই নিজে গিয়ে দেখ না নীলম ঘুম থেকে উঠেছে কিনা। রুম নাম্বার উচ্চারণ করে দরজা খুলে বেরিয়ে গেল মনি। তমা কোমরে হাত রেখে বলল, কত বড় অলস দেখেছিস? আচ্ছা শব্দটিও পুরো উচ্চারণ করলো না। ছাড় তো, ওর খবর নতুন জানিস তুই। মনি একটা ফাজিলের ডিব্বা। এই 1 মিনিট, তুই মনিকে রুম নাম্বার কত বলেছিস? আরে গাধা, 96 নয়, ওটা 69, নীলমের নাম্বার। পালা, মনি দাঁড়া বইন।
বলতে বলতে রুম থেকে এক প্রকার দৌড়ে বেরিয়ে যায় তমা। পেছনে পেছনে মিনা ও তারানা ছুটে। মনি গুনগুন করে গাইতে গাইতে নীলমের রুমের দিকে অগ্রসর হলো। নীলমের রুমের নিকটে এসে দরজায় হাত রাখতেই খুলে যায়। ভেতরে প্রবেশ করে দরজা সেভাবেই খোলা ছেড়ে দেয়। পাতলা কম্বল জড়িয়ে উপর হয়ে নীলমকে আরাম করে ঘুমাতে দেখে মনি মাথায় এক বান্ডিল দুষ্টু বুদ্ধি নাচানাচি করছে। ছোট্ট রেফ্রিজার থেকে বরফ কুচিগুলো বের করলো। নীলমের মাথা অন্যদিকে ঘোরানো ছিল। আস্তে ধীরে কম্বল পিঠের উপর থেকে সরিয়ে দেখলো নীলম খালি গায়ে ফুল প্যান্ট পরিধান করে শুয়ে আছে। মুখ টিপে হেসে বরফ কুচিগুলো সব পিঠের উপর ধপ করে ফেললো। সেকেন্ড কয়েক অতিবাহিত হওয়ার পরপরই নাগিন ডান্স দিয়ে এঁকে বেঁকে উঠল সে। মনি নজর সরিয়ে হাসতে হাসতে অজ্ঞান হবার জোগাড়। হঠাৎ অচেনা যুবকের তেজি কণ্ঠে হোয়াট আর ইউ ডুইং? বাক্যগুলো মনির কর্ণপাত হতে হাসি থেমে গেল। অচেনা যুবকের দিকে তাকিয়ে চোখের মনি কোটা থেকে বেরিয়ে আসার উপক্রম তার। যুবকের মুখশ্রীর রাগে রক্তিম বর্ণ ধারণ করছে। এত শীতের মধ্যে এমন মশকরা কেউ পছন্দ করবে না, হোক সে আপনজন, তার উপর অচেনা একটি যুবক। নিঃশব্দহীন মনিকে বিস্মিত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে যুবকটি কপালের রগ ফুলিয়ে ক্রুব্ধ কণ্ঠে ধমক দিয়ে বলল, হোয়াট? মনির ইজ্জত কেঁপে উঠে কাপা কাপা স্বরে বলল, মিস্টেকের কাজই নামি। বলেই এদিক সেদিক না তাকিয়ে দৌড়। চার বান্ধবী দুপথ থেকে ছুটে আসার দরুন সংঘর্ষে ছিটকে দুপাশ করে পড়ে যায়। মনে চোখ মুখ রাগে শক্ত হয়ে আসে। তমা, তারানা, মিনা মনিকে টেনে উঠাতে নিলে চেঁচিয়ে উঠে দাঁড়ায় একা। সর। বলে ধাক্কা দিয়ে সরিয়ে এক দৌড়ে রুমে ঢুকে। ওর বান্ধবীরা পিছু পিছু রুমে এসে দেখে মনি জগিং করার মতো এদিক সেদিক দৌড়াতে লাগলো। তমা, মিনা, তারানা মনির রাগ দেখে কিছু বলার সাহস দেখাচ্ছে না। তবুও না বলে উপায় নেই দেখে তমা জিজ্ঞেস করে বসলো, কিছু হয়েছে কি মনি? ওইভাবে দৌড়ালি যে? ভাগিনীর মতো হিংস্র নজর নিক্ষেপ করে মনি। থেমে গিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। আধা বালতি পানি ভর্তি 3টা বালতি একে একে বিছানার নিকটে রাখে। তার মধ্যে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে মিশায়। ক্রুব্ধ নজরে তাকিয়ে 3 বান্ধবীর উদ্দেশ্যে চিল্লিয়ে বলল, পা ধুবা। 3 জনের চেহারার রং ফ্যাকাশে হয়ে আসে। এই শীতের মধ্যে ঠান্ডা পানিতে পা ভেজানো মানে মরি মরি অবস্থা। মনি এত বড় শাস্তি দিবে জানা ছিল না তাদের। খাম্বার মতো দাঁড়িয়ে থাকতে দেখে মনি পুনরায় চিল্লিয়ে উঠল, গেলি? আমরা কিছু করিনি তো, সব তারানার দোষ। ও তোকে ভুল নাম্বার বলেছে। তোরা এক পুকুরে মাছ, যা। 3 বান্ধবী নিরুত্তর থেকে পায়জামা উপরে তুলে বালতিতে পা চুবিয়ে খাটের উপর বসে রয়। রীতিমতো কাঁপতে আরম্ভ করেছে ঠান্ডায়। মনি রাগে নিঃশ্বাস ফেলে 3 বান্ধবীর পানে তাকিয়ে আছে। তমা করুণ স্বরে বলল, মনি রে, প্রচুর ঠান্ডা। চুপ, মোটেও না। আঙ্গুল তুলে বলল মনি। আচমকা নীলমের আগমন ঘটে। ভুল সময় এসে পড়েছি, গেলাম। বলেই রুম ত্যাগ করতে নিলে মনি পেছন থেকে কলার ধরে টেনে ভিতরে নিয়ে আসে। দাঁতে দাঁত চেপে বলল, কোথায় যাচ্ছিস আধমরা? আমি কিন্তু কিচ্ছু করিনি মনি। কে বললো তুই কিছু করিসনি? তাই তো, হ্যাঁ এটাই তো বলছি, আমি কিচ্ছু করিনি। তোর ফ্রেন্ডরা তো করেছে। কি করেছে দোস্ত? ছোট্ট করে সংক্ষিপ্ত আকারে ঘটনাটি খুলে বলে মনি। যেটা শুনে 3 বান্ধবী সহ নীলম মুখ টিপে হাসে। মনি রেগে চোখ ছোট ছোট করে তাকাতে হাসি থেমে যায়। আঙ্গুল নিক্ষেপ করে বলল, সারাদিন এখানেই বসে র। তুই না আমাকে প্রিয় বান্ধবী, এমন করে না রে মনি, ক্ষমা কর। ঝং নট অ্যালাউড। মানে বলছিলাম মনি ঘুরতে যাবে না, তাহলে ওদের আপাতত ছেড়ে দে। না দৌড়, এটা তো একটা মিস্টেক ছিল। ভুলে 69-এর জায়গায় 96 বলে ফেলেছে। মানুষ মাত্রই তো ভুল, ছেড়ে দে না। আমি সেই ছেলেটিকে কি বলবো? সে তো আমার উপর খেপে আর খেপে আছে বুঝছি, তাই বলে ওদের শাস্তি দিলে কি হবে? তার কাছে গিয়ে ক্ষমা চাইলেই তো হয়। ওকালতি ভালো পারিস, উকিল হ। সেটা পরে দেখা যাবে, আগে ওদের ছাড়। অসুস্থ হয়ে গেলে পরে আরেক ঝামেলা। আচ্ছা যা, ছাড়। ছাড়লি হ তো পুরো কথা বললে কি হয়? যত সব। এই ওর তোরা। ওরে মা, আমার পা। গেছে গেছে ঠান্ডায় জমে। আরে নিলাম, সাহায্য কর দোস্ত। করে খা।
নীলম বিরক্ত মুখে বলে সোফায় বসলো। মনি দাঁত দিয়ে নখ কাটতে আরম্ভ করেছে। আসলে সে একটু আগের ঘটনা পুনরূপী ভাবছে। মারাত্মক একটা কাণ্ড বাঁধিয়েছে। এখন সে কি হালে আছে কে জানে। স্যার শাওয়ার নিন। কথাটা বিছানায় বসা জায়ানের উদ্দেশ্যে বলল তার অ্যাসিস্ট্যান্ট নাজমুল হক। জায়ানের চোখে মুখে রুড ভাব, প্রচুর রাগ জমে আছে মাথায়। সে কিছুতেই ভুলতে পারছে না ঘটনাটি। সকল কাজকর্মের মধ্যে ঘুম তার প্রিয় একটি জিনিস, আর সেটা যদি ঠিক মতো না হয় বা কেউ ভাঙিয়ে দেয়, রাগ চড়ে বসে মাথায়। 6টার দিকে রাজশাহী থেকে রিসোর্টে উঠেছে জায়ান ও নাজমুল। চোখে প্রচুর ঘুম থাকায় দরজা খোলা রেখে খালি গায়ে ঘুমিয়ে যায়। তার পাশের রুমটিতে ছিল নাজমুল। জায়ানের চিৎকার শুনে ততক্ষণাৎ পাশের রুম থেকে ছুটে আসে। তখন মনি বেরিয়ে গিয়েছিল, তাই নাজমুল ওকে দেখতে পায়নি। ঘটনাটি তাকে জানায়। শুনে সেও বেশ অবাক হয়। জায়ান তোয়ালে নিয়ে ওয়াশরুমের দিকে যাওয়ার আগে নাজমুলকে বলল, মেয়েটিকে খোঁজো। কিন্তু কিভাবে? বাইরে সিসিটিভির ক্যামেরা আছে, কি করতে হবে এটা নিশ্চয়ই বলতে হবে না? নাজমুল মাথা এদিক সেদিক নাড়িয়ে না সম্মতি দেয়। জায়ান ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। নাজমুল রুম ত্যাগ করে। 2টার দিকে 5 বন্ধু একসঙ্গে ঘুরতে বের হওয়ার জন্য রিসোর্টের নিচে এসে জড়ো হয়। তখনই নাজমুল তাদের পথ রোধ করে। মনির দিকে নজর বুলিয়ে বলল, আপনাকে স্যার ডেকেছেন। কপালে ভাঁজ পড়ে কয়েকজনার। মুখ চাওয়াচাবি করে নীলম বলল, কোন স্যার? জোয়ান এহসান। তিনি আপনি মানে কি? ও বলতে চাইছে আপনি কে, আপনার স্যার কে? এভাবে কেউ জিজ্ঞেস করে? মনি এভাবে কথা বলে? আজ সকালের ঘটনার মালিক জওয়ান স্যার, আমি তার অ্যাসিস্ট্যান্ট। মনি যেন কিছুটা দমে গেল। রাগী দৃষ্টি বান্ধবীদের দিকে নিক্ষেপ করতে তারানা নাজমুলের উদ্দেশ্য করে বলল, আসলে ভাইয়া আমাদের মিস্টেক হয়েছে, মনির কোনো দোষ নেই। আমি ওকে 69-এর জায়গায় ভুলে 96 বলে ফেলেছি। 69 কার রুম ছিল? আমার ছিল। আমার 5 বন্ধু সাজেক পিকনিকে এসেছি। মনি আমাকে ডাকতে গিয়েছিল তখন। এভাবে কাউকে ঘুম থেকে ডাকে আজ প্রথম জানলাম। মনি একটু দুষ্টু স্বভাবের মেয়ে। থাম, মিস্টেক ছিল বলেছি না। আপনার স্যারকে গিয়ে বলুন এটা। আপনাকে আমার সঙ্গে যেতে হবে। একা? রাগ নিয়ে বলে এক কদম আগে এলো মনি। তমা মনিকে পেছনে টেনে বলল, চুপ কর তুই। আসলে সুন্দরভাবে গুছিয়ে সকালের ঘটনা উপস্থাপন করলো তমা। নাজমুল সব শুনলো। পরিশেষে তমা ফের বলল, মনির সঙ্গে আমরাও যাব, তাকে বুঝিয়ে বললে ঠিক বুঝবে। চলুন, আপনি চলুন। আয় তোরাও সঙ্গে চল। নাজমুল আগে আগে হাঁটছে। নীলম আস্তে করে ওদের উদ্দেশ্যে বলল, আমি যাব না, তোরা যা। ভিডিও? আরে যাবো তো, মজা করে বললাম। আর কি? এমন মজা আর কতবার করবি? নীলম রাগে দৃষ্টিভঙ্গি নিয়ে তাকায়, পরপরই মুখ ঘুরিয়ে নেয়। নাজমুলের পিছু পিছু হাঁটছে তারা। রিসোর্টের পেছন থেকে পর্যটকদের বসার জন্য খুব সুন্দর একটি জায়গা তৈরি করা হয়েছে। এখান থেকে দূর দূরান্ত পাহাড় দেখা যায় খুব সহজেই। জায়গাটা বেশ চমৎকার, মনোমুগ্ধকর। একটু ছাউনির নিচে পায়ের উপর পা তুলে মনোযোগ দিয়ে ল্যাপটপ ঘাঁটছে জায়ান। তাদের উপস্থিতি টের পেয়েও তাকায়নি পর্যন্ত। মনিবাদে তমা, মিনা, তারানা জায়ানকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কালো প্যান্ট, কালো রঙের সিল্কের শার্ট পরেছেন তিনি। হাতা কনুই পর্যন্ত ফোল্ড করা। লম্বা কালো সিল্কি চুলগুলো বাতাসে এলোমেলো হয়ে কপাল ছুঁয়েছে। ফর্সা মানুষদের কালো রং পড়তে নেই, কেননা এতে তাদের সৌন্দর্য ভীষণভাবে উজ্জ্বলতা ছড়ায়। জায়ানকে সকালের চেয়ে এখন আলাদা সুন্দর এবং বেশ সুদর্শন দেখাচ্ছে। মনি সেটা স্বাভাবিকভাবে লক্ষ্য করে। তারানা মনিকে আলতো খোঁচা দিয়ে বলল, ক্রাশ খেয়েছি বোধ হয়। গিলে ফেলবো না, মন ভরে দেখবো। কথাটা বলে তারানা এক দৃষ্টিতে তাকিয়ে রয়। তারা সকলে রীতিমতো জায়ানের দিকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে। নাজমুল জায়ানের নিকটে এসে কানে কানে ওদের বলা তখনকার কথাবার্তা জানালো। জায়ান ল্যাপটপের উপর থেকে নজর সরিয়ে 5 জনকে তীক্ষ্ণ চোখে দেখে নিল। গুরু গম্ভীর কণ্ঠে ওদের উদ্দেশ্যে শুধায়, তাহলে আপনারা বলতে চাইছেন এটা মিস্টেক ছিল? কজনে ইতিবাচক মাথা নাড়ালো। জায়ান নজর সরিয়ে নিয়ে ফোন আনলক করে সকলের ও মনির একটি ছবি জুম করে তুলে নেয়। ছবি তোলার বিষয়ে তারা কিচ্ছু বলল না।
ফোন ল্যাপটপের পাশে রেখে নম্রতার স্বরে বলল, আপনাদের নাম? নীলম একে একে সকলের নাম বলল, সঙ্গে তারা একত্রে পিকনিকে এসেছে সেটাও জানালো। জায়ান মনির পানে চেয়ে জিজ্ঞেস করলো, মিস মনি, আপনার বাবার নাম কি? মুফাজ্জল হোসেন। তোমরা যেতে পারো। মনি তাদের আগে হাঁটা শুরু করে। জায়ান এটা দেখে স্বাভাবিকভাবে নেয়। ফোন আনলক করে ছবি দুটো হোয়াটসঅ্যাপে কারো আইডিতে সেন্ড করে দেয় জায়ান। জায়ানের ঠোঁটে মৃদু হাসি প্রতিফলিত হয়, যা নাজমুলও দেখতে পাচ্ছে। তো 14 গ্রামের 14 গ্রামের কেউ না, তবে তাকে আমি চিনি। কে সে? রাজশাহী জেলার এমপি মজিন এহসানের একমাত্র ছেলে জায়ান এহসান। এখন নিশ্চয়ই প্রশ্ন করবি আমি জানলাম কি করে। করব না, কারণ রাজশাহী তোর নানা বাড়ি। সে এমপি কেন, মিনিস্টারের ছেলে হলেও তাতে কি? ভুল তো ভুলই, ক্ষমা করা মহৎ কর্ম। ঠ কখনো তো পুরো কথা বল মনি, বিরক্ত হই মাঝে মধ্যে তোর উপরে। পন ওই চল তো, ওর সঙ্গে মুখ ধোলাস না। আমার ইনিস কিন্তু নে, পুরো কথা বললাম। একসঙ্গে ঘুরে ফিরে 5টার দিকে রিসোর্টে ফিরে। কালকে সকাল সকাল বের হবে দেখে আজ তাড়াতাড়ি ফিরে এসেছে। ভোর 5টার দিকে বান্ধবীদের তাড়া দিয়ে ঘুম থেকে ডাকতে লাগলো মনি। তমা উঠেছে তো তারানা শুয়ে পড়েছে, চোখে ঘুম টইটুম্বুর তাদের। মিনার নড়াচড়া নেই কোনো। এক নাগাদে ডাকতে ডাকতে 6টা বাজতে চললো। শেষে মনি বিরক্ত হয়ে গা থেকে কম্বল সরিয়ে এসি ছেড়ে দেয়। এক একজনে লাফিয়ে উঠে জ্যাকেট গায়ে চড়িয়ে নেয়। ঠান্ডায় ঘুমের বাপ বাপ বলে পালিয়েছে। মিনা সোফায় জড়সড় হয়ে বসে ক্ষিপ্ত কণ্ঠে বলল, এত সকালে ডাকছিস কেন? ওয়াক করতে যা। কি ওয়াক? ইয়া ইউ মিন ওয়ার্ক, রাইট? ইয়া মাবুদ, ওয়াক না, ওয়াক না বলে জগিং বললেও তো পারো। এই তুই ওর সঙ্গে খামোখা মুখ নাড়ছিস? অর্ধেক কথা বলা অভ্যেস ওর, ভুলে যাস কেন? কথা কম, ওয়াকে চ। রাগে মুখশ্রী নিয়ে মনের দিকে 3 বান্ধবী তাকিয়ে জগিং এর জন্য তৈরি হয়ে নেয়। একসঙ্গে বেরিয়ে যাওয়ার জন্য নীলমকে ডেকে নেয়। কনকনে শীতের মধ্যে রিসোর্টের বাহিরে হেঁটে চলছে তারা। মনি বাদে বাকিরা কাঁপছে। বারবার জোরে দৌড়ানোর নির্দেশনা দিচ্ছে মনি, কিন্তু কেউ ওর কথা কানে নিচ্ছে না। জাহানুর বেগম অনলাইনে লাল বেনারসি শাড়ি দেখছেন, যেটা পছন্দ হচ্ছে পাশে বসা মুফাজ্জল হোসেনকে জিজ্ঞেস করছে, আরে দেখো না, এটা কেমন দেখায়, সুন্দর না? এটা নিবো? আমি কয়েকদিন পর পাগল হয়ে পাগলা গাড়াতে ভর্তি হব। তা হও, এখন বলো শাড়িটা কেমন? তুমি আর তোমার শাড়ি দুটোই এক। ধন্যবাদ ধন্যবাদ। এদিকে মেয়ের খবর নেই, অন্যদিকে মায়ের বিয়ের বেনারসি শাড়ি চয়েস করছে। যত সব পাগল ছাগল আমার কপালেই জুটলো। কি বলে? কানে কি যক্ষা হয়েছে নাকি? যক্ষা কানে কেন, মুখে হবে। পাগলকে সেটা তো প্রমাণই দিলে এখন। চেঁচিয়ে বলল। তিনি কিছুটা লজ্জাবোধ করলেন। মৃদুল বাবা মায়ের ঝগড়া শুনে বলল, আজকের ঝগড়ায় আম্মু জিতেছে। চুপ, মা মেয়ে ছেলে সবাই এক হয়েছে। আর তুমি তো রোহিঙ্গা। সেটাও ভালো, অন্তত পাগল ছাগল তো না। অফিস থেকে ফিরে আরও অপমান করবো, ওয়েটিংয়ে থাকো। বলে তিনি কোট হাতে হনহনিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। জাহানুর বেগম গাল ফুলিয়ে বসে রইলেন। পরিশেষে মেয়ের নাম্বারে কল দিলেন। সবেমাত্র জগিং শেষে রিসোর্টে প্রবেশ করবে তারা। ফোন বেজে উঠায় থেমে পকেট থেকে ফোন বের করে মায়ের নাম্বার দেখে কিছুটা বিরক্ত বোধ করলেন। শেষে ফোন রিসিভ করে তাকে কিছু বলার সুযোগ না দিয়ে বলতে আরম্ভ করলেন, আপনি এখন যে নাম্বারে কল করেছেন তিনি মাত্র জগিং থেকে ফিরেছেন। দয়া করে ওয়েটিংয়ে থাকুন। বলে ফোন কেটে সাইলেন্ট করে রাখলো মনি। জাহানুর বেগম আরো ক্ষেপে গেলেন। স্বামী বলে গেছে ওয়েটিংয়ে থাকতে, এখন মেয়েও সেই একই ওয়েটিংয়ে থাকার কথা বলছে। রাগে মুখ ভার করে রইলেন। মনিকে রেখে সকলে চলে গেছে। হেঁটে উপরে উঠতে যাবে তখন নজরে আসে সিঁড়ির বাঁ দিকের বড় রুমটি। পরিপাটি করে রুমটি সাজানো গোছানো। মনি এগিয়ে যায়। একজন মেয়েকে ডেকে জিজ্ঞেস করে জানতে পারে জায়ান এখানে গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য রুমটি নিয়েছেন। মনে উকি মেরে এক নজরে পুরো রুমটি পর্যবেক্ষণ করে নিল। তারপর পেছনে ফিরে একবার তাকে ঢুকে পড়ল। বড় বড় ফুলদানি, দামি আসবাবপত্র রয়েছে। মনিকে সবচেয়ে আকর্ষণ করেছে মাছের অ্যাকুরিয়ামটি। সে কাছে এসে স্পর্শ করে দেখতে লাগলো। কয়েকটা ছবিও তুলে নিল। লাস্টের একটি মাছের ছবি তোলার সময় কারোর কণ্ঠ শুনতে পায়, সঙ্গে পায়ের আওয়াজ।
কেউ এই রুমের দিকে আসছে। মনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, পালাবে নাকি লুকাবে বুঝতে পারছে না। শেষে উপায় না পেয়ে ফোন পকেটে পুরে জানালার পর্দার পেছনে লুকিয়ে পড়ে। রুমে প্রবেশ করে জায়ান ও নাজমুল। নাজমুল জায়ানের উদ্দেশ্য করে বলল, স্যার রুম পুরো রেডি। দেখতে পাচ্ছি। চারিদিকে নজর বুলিয়ে বলল জায়ান। হঠাৎ জানালার কাছে নজর আটকে যায়। সাদা কেশ, জুতো পরা দুটি পা দেখতে পায় জায়ান। নাজমুল বিভিন্ন বিষয়ে কথা বলছিল। জায়ানের মন সেদিকে নেই, সে তো পর্দার আড়ালে লুকানো মানুষটির জুতোর দিকে তাকিয়ে আছে। নাজমুলের কথার মাঝে থামিয়ে দিয়ে বলল, বাহিরে যাও। নাজমুল দ্রুত পায়ে রুম ত্যাগ করলো। জায়ান স্থির হয়ে দাঁড়িয়ে এগিয়ে এসে জানালার পর্দা সরিয়ে দিল। সঙ্গে সঙ্গে মনি মুখ দু হাত দিয়ে ঢেকে নিল। মুখ ঢাকার আগে জায়ান মনিকে দেখেছে। এক কদম পিছনে সরে পকেটে এক হাত পুরে বলল, বেরিয়ে এসো। মনি আঙ্গুলের ফাঁকে জায়ানকে দেখে ধীরে ধীরে বের হয়ে সোজা হয়ে দাঁড়ায়। জায়ান একটু জোরে বলে উঠল, হাত সরাও। চট করে হাত সরিয়ে নিল। দৃষ্টি এদিক সেদিক নিক্ষেপ করে কিছুটা কাচুমাচু হয়ে দাঁড়ালো। জায়ান মনির আগাগোড়া দেখে নিল। সাদা প্যান্ট, সাদা রঙের সোয়েটার পরা, কানে একটি ব্লুটুথ। খোলা চুলগুলো পিঠে লেপ্টে রয়েছে। সামনের ছোট ছোট কয়েকটা চুল কপালে গালে পড়ে আছে। দেখতে ছোট্ট বাচ্চাদের মতো লাগছে মনিকে। গম্ভীর গলায় আওড়ালো, জগিং এ গিয়েছিলে? হ্যাঁ। তো এই রুমে কি করছো? মাছগুলো দেখতে। লুকালে কেন? ভয় বলতে? পেয়েছি তো। তো তাই। পুরো বাক্য শেষ করো। ভয় পেয়েছি তাই লুকিয়েছি। আমি আমি আমার সামনে কখনো অর্ধেক কথা বলবে না। বলবো না মানে? না না, বলবো না। আউট। আঙ্গুল দরজার দিকে তাক করে বলল। মনি এক পা দু পা হেঁটে জোরে দৌড় দেয়। বাহিরে বের হয়ে নাজমুলে মুখোমুখি পড়ে। ভূত দেখার মতো বিস্মিত চোখে তাকায় নাজমুল। মনি পাত্তা না দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। মনি যাওয়ার পানে তাকাতে তাকাতে রুমে প্রবেশ করলো সে। মনির কথা জিজ্ঞেস করার পূর্বে জায়ান কাঠিন্য কণ্ঠে বলল, জানালার আড়ালে লুকিয়েছিল। কেন স্যার? অ্যাকোরিয়ামের জন্য আমাদের দেখে ভয় লুকিয়েছে। ও শোনো। জি বলুন স্যার। অ্যাকোরিয়ামটি বাইরে রাখার ব্যবস্থা করতে বলো ম্যানেজারকে। কিন্তু কেন? নাজমুলের পাল্টা প্রশ্ন শুনে জায়ান তির্যক দৃষ্টি ফেলে। সে মিনমিন কণ্ঠে বলে, বলছি স্যার। বলে বেরিয়ে গেলেন। জায়ান অ্যাকুরিয়ামের দিকে অনার্বর নজরে তাকালো। রুমে প্রবেশ করার পূর্বে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে নিল মনি। কেন জানি জায়ানকে তার ভীষণ ভয় লাগে। সবসময় আদলে উগ্রভাবে চওড়া মেজাজ নিয়ে ঘুরে বেড়ায়। জীবনে প্রথম কাউকে সে এত বেশি ভয় পাচ্ছে। সেকেন্ড কয়েক পর ভেতরে ঢুকে। দেরিতে আসায় কোথায় ছিল বার্তাটি তার মুখে শুনতে হয়। কোনো মতে অর্ধেক কথা বলে বুঝায় অ্যাকুরিয়ামের বিষয়টি। নাস্তার চাপটা সেরে ঘুরতে বের হয় তারা। যাওয়ার সময় অ্যাকুরিয়ামটি গেটের সামনে সুন্দরভাবে রাখা দেখে অবাক হয় মনি, তবে তেমন গুরুত্ব দেয় না। পাহাড় আবেষ্টিত নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সাজেক। রাঙামাটির একেবারে উত্তরে সাজেক অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি এটি। তবে রাঙামাটির তুলনায় খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব অনেক কম। এখানকার বিজেপির ক্যাম্পও এর আশেপাশের এলাকা সত্যি মনোমুগ্ধকর। এখান থেকে ভারত দৃষ্টিগোচর হয়। প্রথমে তারা রুইলই পাড়ায় নামে। সড়ক দিয়ে হেঁটে যাওয়ার পথে বিশাল সব পাহাড়ের উপর দিয়ে মেঘের ভেলা ভেসে যেতে দেখা যায়। সামনে যেতে যেতে চোখে পড়ে সাজেকের নয়নাভিরাম অপার সৌন্দর্য। সেখানে টঙের দোকানে বসে চা পান করে তারা। ছোট্ট ঝর্ণায় প্রভাবিত বয়ে যাওয়া পানিতে গোসল করে। সারাদিন হই হুল্লোড়ের মধ্য দিয়ে সময় অতিবাহিত হয়। সন্ধ্যার পর রিসোর্টে ফিরে আসে। শরীর প্রচুর ক্লান্ত থাকায় ডিনার শেষে ঘুমিয়ে যায়। মধ্যরাতে মনি ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে ঢুলু ঢুলু চোখে ওয়াশরুমের দিকে ফিরে এসে শুতে যাবে, তখন জানালার দিকে নজর পড়ে। বাহিরে চাঁদের আলোয় ঝলমলে পরিবেশ সৃষ্টি হয়েছে। দেখতে প্রচন্ড মনোমুগ্ধকর। মনি জানালার পর্দা সরাতে হুড়মুড়িয়ে চাঁদের আলো রুমে প্রবেশ করে। চোখের ঘুম উড়ে যায়। রিসোর্টের পেছনের জায়গাটার কথা মনে পড়ে। মনি বান্ধবীদের না ডেকে একা যাওয়ার সিদ্ধান্ত নেয়। সোয়েটার গায়ে জড়িয়ে চুপি চুপি বেরিয়ে পড়ে। নীরব নিস্তব্ধ চারিদিক। নেই কোলাহল, নেই মানুষের হাঁটা চলা। এখন সবাই গভীর ঘুমে বিভোর। নিচে এসে দেখে কাউন্টারে একটি ছেলে বসে আছে। তার নিকট এগিয়ে এসে বলল, এখন কি চা পাওয়া যাবে?
নিজের কাছের লোক ব্যতীত বাকিদের সামনে অর্ধেক কথা বললে নাও বুঝতে পারে, তাই মাঝে মধ্যে ঠেকে পড়ে পুরো কথা বলতে হয় তাকে। ছেলেটি বিনয়ী কণ্ঠে বলল, জি ম্যাম, আপনি রুমে গিয়ে বসুন, চা দিয়ে আসবে। এখানে দেন। আচ্ছা। বলে ছেলেটি ল্যান্ডলাইনে কাউকে কল দিতে লাগলো। মনি এই সুযোগে ছেলেটির অগোচরে রিসর্ট ত্যাগ করে। ছেলেটি কথার শেষে মনি দাঁড়ান স্থানের দিকে তাকাতে শূন্যস্থান নজরে আসে। ম্যাম ম্যাম বলে কয়েকবার আওয়াজ তুলে সারা শব্দ না পেয়ে ছেলেটি খুঁজতে বের হয়। ততক্ষণে মনি পেছনে এসে আকাশের পানে চেয়ে বুক ভরে নিঃশ্বাস নিতে ব্যস্ত। চারদিকের পরিবেশ মনিকে আনন্দিত উৎসাহিত করছে, তবে মারাত্মক ঠান্ডাও লাগছে। বসার সিটগুলোতে হাত রেখে দেখে কুয়াশায় ভিজে গেছে, তাই বসতে পারে না। দাঁড়িয়ে থাকে মিনিট কয়েক। পেছন থেকে যে জায়ান ক্ষুব্ধ নজরে দেখছে সেটা তার অজানা। তেড়ে মেরে নিকটে এসে কাঠখট্টা কণ্ঠে বলল, এখানে কি করছো? নীরব পূর্ণাঙ্গ স্থানে হঠাৎ শব্দে বা ডাকে যে কেউ ভয় পেয়ে কেঁপে উঠবে। মনিও ঠিক এরূপ কাঠখট্টা বাক্য শুনে ঈষৎ কেঁপে উঠে ঘুরে তাকায়। সোনালী চন্দ্রতপে জায়ানের রাগী মুখশ্রী মনি স্পষ্ট দেখতে পাচ্ছে, যেন সে তার উপর কোনো কারণে ক্ষেপে আছে। আকাশের বুক চিরে সূর্যিমা আমার দেখা মিলল। শিশির ভেজা উষ্ণ ঘাসের ফোঁটা ফোঁটা জলকোনা সূর্যের আলোয় চকচক করে উঠে। গাছের ডালে বসে পাখিদের কিচির মিচির আওয়াজ শোনা যাচ্ছে। জানালার গ্লাসের উপর হাত রেখে তীক্ষ্ণ নজরে বাহিরের পরিবেশ দেখছিল তমা। ভেতর থেকে তারানা ও মিনার বিরক্ত মাখা কণ্ঠস্বর শুনে এগিয়ে এলো। 10টা বাজতে চলল, এখনো মনি বিছানা ছেড়ে উঠেনি, বেগুড়ে ঘুমাচ্ছে। আধা ঘন্টা ধরে ডাকাডাকি চলছে তাদের। মনির কোনো হেলদুল নেই বললেই চলে। শেষে তমা মনির গায়ের কম্বল সরিয়ে চিল্লিয়ে বলল, এত ঘুমাচ্ছিস যে? রাতে কি খেয়েছিস? ঝ ঝ বলতে ঝালমুড়ি খেয়েছিস? ঝাল চানাচুর? জিলাপি? ঝাড়ি। বলে উঠে বসলো মনি। চোখ কচলালো। শুরু করার পূর্বেই হাত সরিয়ে নিয়ে মিনা বলল, কার বাড়ি খেয়েছিস? আন্ডারওয়্যার। আন্ডারওয়্যার বলতে? জাঙ্গা। জায়ঙ্গা বলতে? জায়ান। 3 বান্ধবী মুখ চাওয়াচাওয়ি করে ঠাস করে কপালে হাত রাখে। বিরক্ত 3 বান্ধবী। রাখবে নাকি কিছু বলবে বুঝতে পারছে না। মনি বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে এগোতে নিলে তমা প্রশ্ন করে, কি করেছিস রাতে? ঝাড়ি কেন দিয়েছে? হুদাই আমি চাঁদনি রাত উপভোগ করার জন্য রিসর্টের পেছনে জায়গায় লুকিয়ে যাই। জাইঙ্গা বেটা সেখানে গিয়ে পেছন থেকে ভয় পাইয়ে দিয়েছে। এত রাতে এখানে কেন এসেছি বলে ঝাড়ি দিয়ে রুমে পাঠিয়ে দিয়েছে। ঠিকই তো আছে, এত রাতে একা সেখানে গিয়েছিলি, ঝাড়ি দিয়েছে, ভালো করেছে। ঢং করতে গেছিল, ঝাড়ি দিয়ে উচিত কাজ করছে। এর শোধ না। শোধ নিব? ন্যাকামো বন্ধ করো, সামনে এলেই হাঁটু কাঁপে। শোধ নেবে? মুখ ভেঙচি দিয়ে বলল মিনা। মনি রাগী দৃষ্টি নিক্ষেপ করে ওয়াশরুমের ভেতরে এসে ঠাস করে দরজা লাগায়। পরক্ষণে ফের দরজা খুলে কাট কণ্ঠে বলল, জরুরি মিটিং আছে দেখে তোকে কিছু বললাম না। বলে আবার দরজা জোরে লাগিয়ে দেয়। মিনা হেসে দেয়, তমা তারানাও হেসে ফেলে। মনির কিছু কাজকর্মে তারা প্রচুর বিনোদন পায়। সিরিয়াস বিষয়টিকেও মনি চোখ বানিয়ে দেয়। এক প্রকার মন ভালো করার মেডিসিন মনি বলা যায়। জায়ান একজন লোকের সঙ্গে কথোপকথনে ব্যস্ত ছিল। তখন মাজিন ইহসান কল দেয় তার ছেলেকে। জায়ান কথার মাঝে জাস্ট এ মিনিট বলে ফোন পিক করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছো? মাসুদ আঙ্কেলের সঙ্গে কথা বলছিলাম। কালকের মিটিং ঠিক আছে তো? আছে আব্বু, মিন্টু আঙ্কেল চেয়ারম্যানের পদ ফিরে পেতে চাই। তুমি কি বললে? সৎভাবে অর্জিত ধন দৌলত মান সম্মান কখনো ক্ষয় হয় না। সে যদি সৎভাবে অর্জন করে তবেই পাবে, কোনো চোরা কারবারই চলবে না। তুমি ঠিক বলেছ, এইভাবেই সততার সঙ্গে এগিয়ে যাও। পরবর্তীতে তোমাকেই আমার পদ নিতে হবে। প্রে ফর মি। অফকোর্স মাই সন। আসছো কবে? আর ওই দিকের খবর কি? আসতে লেট হবে, ওই দিকের খবর আমি তোমাকে পরে বলবো। আচ্ছা, ক্যারি অন বাই। ইয়াপ, বাই। ফোন রেখে দেয় জায়ান। তার সঙ্গে পুনরায় কথোপকথন শুরু করে। মুফাজ্জল হোসেন ড্রয়িং রুমে বসে মেয়ের নাম্বারে 3-4 বার কল দেয়, কিন্তু মনি ফোন রিসিভ করে না। শেষে তিনি বিরক্ত হয়ে ফোন পাশে রেখে দিয়ে পেপার পড়ায় মনোযোগী হয়। চোখে মুখে তার স্পষ্ট রাগ।
ঠিক সেই মুহূর্তে জাহানুর বেগম তার পাশে বসেন। আরও রাগানোর জন্য পিঞ্চ মেরে বললেন, মেয়ে কল ধরছে না, ধরবে না তো। এক অসভ্য মেয়ে পয়দা হয়েছে। আগেই বলেছিলাম আমার বোনের ছেলে রাহাতের সঙ্গে মনির বিয়ে দিয়ে দাও, শুনলে না আমার কথা? এখন ভোগো মেয়েকে নিয়ে। মেয়েকে চিরকুমারী রাখবো, তবু ওই গাধার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না। তুমি ওকে গাধা বলে? সম্মানটা একটু বেশি দিয়েছি বুঝি, অদম বলা উচিত। আর একটা বকাও তুমি রাহাতকে দিবে না। সামনে থেকে না গেলে আরও শুনতে হবে। জাহানুর বেগম রাগী দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে চলে যাওয়া ধরল, কিন্তু মাঝপথে ফিরে এসে ছো মেরে পেপার কেড়ে নিয়ে মুচড়িয়ে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়। মুফাজ্জল হোসেন স্থির এমন কাণ্ডে হেসে দেয়। তার মেয়েও ঠিক এমনই, একদম মায়ের মতনই হয়েছে মেয়ে। ফোন হাতে নিয়ে ওয়েলপেপারে থাকা তাদের ফ্যামিলির ছবিটির দিকে তাকায়। মনি কানে ইয়ারফোন গুজে গান শুনতে শুনতে করিডোরে হাঁটছিল। দেরিতে ওঠার ফলে আজ আর ঘুরতে বের হতে পারেনি। বিকালে বের হবে বলে সিদ্ধান্ত নেয়, তাই পুরো রিসোর্ট ঘুরে দেখার সময় পেয়ে যায় মনি। নীলম গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে ব্যস্ত। তমা, তারানা, মিনা রুমে ফোন টিপছে। মনি ওদের দেখে বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে এসেছে। আসলে মনি চঞ্চল প্রকৃতির মেয়ে হওয়ায় এক স্থানে বেশিক্ষণ স্থির হয়ে থাকতে পারে না। করিডোর থেকে উকি দিতে একুরিয়ামের উপর নজর পড়ে। জায়ানের কথা মনে ওঠে, সঙ্গে শোধ নেওয়ার বিষয়টিও মাথায় আসে, কিন্তু কিভাবে নিবে সেটা জানে না। মাঝখানে দুই সারি, এক পাশের শেষ মাথায় জায়ানের রুম, অপর পাশের মাঝখানে তাদের রুম। এখানে দাঁড়িয়ে জায়ানের রুম তার নজরে আসে। রুমের দিকে তাকিয়ে ভাবতে ভাবতে মনি আইডিয়া পেয়ে যায়। এক দৌড়ে রুমে এসে তমার ব্যাগ ঘেটে ঘুটে নারকেল তেলের বোতল নিয়ে জায়ানের রুমের কাছে দৌড়ে আসে। ডানে বামে তাকিয়ে হাঁটু গেড়ে বসে খুব যত্ন করে তেল ফ্লোরে রাখছে। ঠোঁটে লেগে আছে দুষ্টু হাসি। সে হাসি বলে দিচ্ছে জায়ানের খেল খতম। 5 মিনিট ধরে হাত দিয়ে লেপটে পুরো ফ্লোরে তেল মাখলো। এতটাই মনোযোগ দিয়ে করছিল যে জায়ান ও নাজমুল হেঁটে ওর নিকটে এসে দাঁড়িয়েছে টেরও পায়নি। জায়ান চোখ ছোট ছোট করে মনির কাণ্ড দেখে নাজমুলকে চুপ থাকতে বলল হাতের ইশারায়। পরক্ষণে নিঃশব্দে হেসে মনির দিকে ঝুঁকে নরম স্বরে বলল, কি করছো? তেলমা। কেন? জাঙ্গা বেটাকে সাহায্য কর। জায়ান কপাল কুঁচকে ফেলে জাইঙ্গার শব্দটি শুনে পর মুহূর্তে রাগে নিজের কপালে হাত বুলাতে থাকে। নাজমুল অন্যদিকে ফিরে মুখ টিপে হাসে। এই কাজ সম্পূর্ণ করে উঠে দাঁড়িয়ে বাঁকা হাসি দিয়ে বলল, দিব জাঙ্গা পা, যাবে ভাঙ্গা পা। হোয়াট এ আইডিয়া। দাঁতে দাঁত চেপে বলল জায়ান। কথাটা শুনে মনের হাসি মিলে যায়। স্মরণে আসে একটু আগে সে কারো সঙ্গে কথা বলেছে। ছোট্ট ঢোক গিলে নেয়, পেছনে ফেরার সাহস হচ্ছে না, তবুও বুকের সাহস সঞ্চয় করে ঘুরে তাকায়। সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে তেলের বোতল ফেলে মুখ ঢেকে নেয়। চোখ কোঠা থেকে বেরিয়ে আসার জোগাড়। অগ্নিমূর্তির ন্যায় জায়ান দাঁড়িয়ে আছে। আদলে জড়িয়ে রয়েছে রাগের আভা। নাজমুলের মুখ থমথমে। জায়ান মনির চেহারার রিয়েকশন দেখছেন তিনি। মনি নিজেকে 100টা গালিগালাজ করছে। প্ল্যান সাকসেস করার উত্তেজনায় ভুলে গিয়েছিল জায়ান রুমে আছে কি নেই সেই বিষয়টি। আর তার সামনেই তাকে জাইঙ্গা বলে সম্বোধন করা। এই মুহূর্তে নিজেকে মাথা মোটা বলে সম্বোধন করছে মনি। জায়ান চোয়াল শক্ত করে বলল, আমাকে ফেলে দেওয়ার জন্য চমৎকার প্ল্যান এঁকেছো। মনি চোরের মতো চোখ একবার উপর নিচে নামিয়ে কোমল স্বরে বলল, না আমি। শাট আপ। জোরে ধমক দিয়ে থামিয়ে দেয়। মনির বদনখানি কেঁপে উঠে জায়ানের ধমকে। দৃষ্টি নত তার। মনির মানসিক অনুভূতি এখন ভীতিকর। জায়ানের প্রচণ্ড রাগ হচ্ছে তার নামকে চরমভাবে অপমানিত করেছে দেখে। রাগে মাথায় রগ ধপধপ করছে যেন। পিনপতন নীরবতা বিরাজ করছে। মনির সুযোগে আছে পালানোর, তবে মনে হচ্ছে না সে এখান থেকে পালাতে পারবে। আজ তার রক্ষে নেই শিওর। জায়ান নাজমুলের উদ্দেশ্যে ক্ষীণস্বরে বলল, গান প্লে করো। নাজমুল প্রশ্ন দৃষ্টিতে তাকায়। সে জায়ানের বার্তাটি বুঝে উঠতে পারছে না। জায়ান নাজমুলের প্রশ্নবোধক চাহনি দেখে চেঁচিয়ে বলল, গান প্লে করো নাজবুল। মনি জুতো খুলে তেল ফেলার স্থানে দাঁড়াও। ভয় চকিত দৃষ্টিতে মনি জায়ানের পানে তাকালো। নাজমুল ফোন বের করে ফটাফট একটি গান প্লে করে দেয়। মনি এখনো বুঝতে পারছে না জায়ান আসলে কি বলতে বা করতে চাইছে। ঠায় প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। জায়ান গুরু গম্ভীর কণ্ঠে শুধালো,
কথা কানে যাচ্ছে না ফাজিল মেয়ে। মনি জায়ানের কথা শেষ করার সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে জুতো খুলে তেলের উপরে কোনো মতে পা রেখে দাঁড়ায়। ডান্স করো। জায়ানের আকস্মিক কথায় মনি হতভম্ব। তেলের উপর দাঁড়ানোই মুশকিল, তার উপর নাচা অসম্ভব। একেই বলে অন্যের জন্য গর্ত করলে সে গর্তে নিজেকেই পড়তে হয়। আজ সেটা মনি হাড়ে হাড়ে টের পাচ্ছে। নাজমুল থ হয়ে গেছে স্যারের কথা শুনে। মনিকে দাঁড়িয়ে থাকতে দেখে জায়ান পুনরায় খেকিয়ে উঠে, নাচো। থমথমে পরিবেশ ও থমথমে মুখশ্রী নিয়ে 5 বন্ধু বসে রয়েছে। ইতোমধ্যে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা তাদের খুলে বলেছে মনি। সব শুনে আহম্মক হয়ে গিয়েছে এক একজন। বড় একটা কাণ্ড বাঁধিয়ে ফেলেছে মনি, সেটা ভেবে মনি লজ্জায় মাথা নুয়ে নেয়। জায়ানের ধমকে মনি কান্না ফেস বানিয়ে কোনো মতে হাত এদিক সেদিক ঘুরিয়ে নাচার চেষ্টা করছে। ভীষণ ভয় লাগছে। এক, পড়ে যাওয়ার ভয়, দ্বিতীয় জায়ানের ভয়। এই নাচ দেখে নাজমুল মুখ ঘুরিয়ে প্রচুর হেসেছে। জায়ান গম্ভীর চোখে মুখে মনিকে দেখছিল। তেলের উপর নাচা মোটেও সহজ কাজ নয়, তবে মনি সেটা সম্ভব করে দেখিয়েছে। পা খিটিমিটি দিয়ে কোনো মতে নাচার ট্রাই করছে। সঙ্গে গান বাজছিল কমলা সুন্দরী। মনির সে কি কাঁপাকাঁপি নাচ। এক পর্যায়ে ঘুরতে নিলে পা পেছন থেকে স্লিপ কেটে সামনে জায়ানের গায়ের উপরে পড়ে যায়। জায়ান ওকে 2 হাত দিয়ে ধরে ফেলে। ভয় ছুটে চোখ খিচে বন্ধ করে রাখে। চোখ বন্ধ অবস্থায় সে অনুভব করলো তার ঠোঁট নরম মাংসপেশি সুললিত কিছু একটা স্পর্শ করেছে। আঁখে যুগল মেলতে সে চমকে উঠে সরে যায়। তার ঠোঁট জায়ানের বাঁ দিকের ঘাড় স্পর্শ করেছে। জায়ান কিছুটা হতবিহ্বল হয়ে আছে। নাজমুল পুরো ঘটনা বিস্মিত চোখে দেখেছে। মনি দ্রুত জুতো পরে পিছলা খেতে খেতে কোনো মতে রুমে এসে দম নেই। ওয়াশরুমে ঢুকে সাবান দিয়ে পা ধুয়ে বিছানার মাঝে বরাবর বসে রয়। লজ্জায় তার মরি মরি অবস্থা। 3 বান্ধবী উৎসুক দৃষ্টি ফেলে। ঠিক বুঝেছে কোনো কাণ্ড ঘটিয়ে এসেছে মনি। তারা না নীরবতা কাটিয়ে টেরা চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, হলো কি? এত লজ্জা পাচ্ছিস কেন? এমন হিজড়াদের মতো করছিস কেন? তোর গালে থাপ্পড় কেন? কি করলো? নীলম কথাটা বলতে বলতে এগিয়ে এলো। আয়েশ করে সোফায় বসে তাদের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। মনি তারানার উপর থেকে নজর সরিয়ে লজ্জা মিশ্রিত হেসে ঘটনা খুলে বলে। এতক্ষণ 3 বান্ধবী বিরক্ত হলেও এখন তাদের চেহারায় বিস্ময় চিহ্ন ভাব দেখা যাচ্ছে। ছোটখাটো নয়, বড় কাণ্ড বাঁধিয়ে ফেলেছে, অথচ তারা কিচ্ছু টের পেল না। বড্ড ভাববার বিষয়। থমথমে কাটিয়ে মিনা ঠেস মেরে বলল, যেমন কর্ম তেমন ফল, কথাই আছে কিন্তু। তোর অজান্তেই ফার্স্ট কিস হয়ে গেছে মুনি? সেটার বলতে বলেই তারানা হেসে দেয়। তমা মিনাও হেসে দেয়। নীলম কিছুটা ধমকের গলায় বলল, থাম কাঁথার দল, সব কয়টা এক। মনি একটা আকাম করে এসেছে। তারা সেটা শুনে দাঁত কেলিয়ে হাসছে। তো কি মনির মতো কমলা সুন্দরী গানে নাচবো? চুপ। আর মনি, তুই এত বোকা কেন? কখনোই বোধবুদ্ধি হবে না, আজীবন কাঁথাই থাকবি। জানিসই তো আমি মিস্টেকের মোটেও কাজের না। তুই ইচ্ছে করে করেছিস এসব। না তেল ফেলতে যদি, আর না এমন কাণ্ড করতো। সরি। তোর পাগলামির জন্য আমরা পিকনিক এসেছি। আন্টি আঙ্কেলকে ফোন দিয়ে কথা বলছিস না? আমরা সুষ্ঠুভাবে এসেছি, সুষ্ঠুভাবে ফিরে যেতে চাই। এর মধ্যে আর কোনো গন্ডগোল করিস না মনি। করবো না। জায়ান ভাইয়ের সঙ্গে কোনো ঝামেলায় জড়াস না। হোক সে ডিসেন্ট মার্জিন সামাজিক লোক, কিন্তু তিনি প্রচণ্ড একগুয়ে রকচটা স্বভাবের। যদি উল্টাপাল্টা কিছু করে বসে তখন কিন্তু ঝামেলায় পড়ে যাব আমরা। কাজেই চুপচাপ থাক। পুরো বাক্য বাল হারামি। বলবো না। কাকে কি বোঝালো? একটু পরে দেখবে রোশানের মাথা এক স্থানে। বেশ চিন্তিত ভঙ্গিতে ইজি চেয়ারে বসে কপালে আঙ্গুল বুলাচ্ছেন রজত আলী। তার সামনেই 2 জন লোক বসে আছে। পাশে দাঁড়িয়ে আছে তার অ্যাসিস্ট্যান্ট শান্ত। তাকে এমন চিন্তিত দেখে চুন্নু নামের লোকটি বললেন, আপনি এত চিন্তা করছেন কেন? আমরা আছি তো আপনার সাথে। ছিলে আছো, কি করতে পারলে তোমরা? একটা চুলো ভাঙা করতে পারলে না। মাজিনও তার ছেলেরা জানে। রাজনীতিতে এমনই হয়, একজন যাবে আরেকজন আসবে। গেল কোথায়? আজ কত বছর ধরে রাজশাহীর এমপি মাজিন, এখনো পর্যন্ত কেউ তাকে সরাতে পারেনি। মাজিনের সততা তাকে এই পদ থেকে সরাতে পারেনি। রাখো তোমার সততা,
পরের বছর জায়ানকে এমপি বানানোর সিদ্ধান্ত নিয়েছে। আমার আর এমপি হওয়ার স্বপ্ন পূরণ হবে না। আমরা কি করতে পারি বলুন? জায়ান যাতে পরের বছর এমপি হতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। কিভাবে? এক ঢিলে দুই পাখি মারে বলে একটা প্রবাদ আছে। জায়ানকে যদি মেরে ফেলি তবেই এমপি হতে পারবো। আর জায়ান মরে গেলে মাজিন দমে যাবে, বুঝেছো? হ্যাঁ, বুঝেছি আপনার কথা। আপনার ছেলেকে এই দায়িত্ব দিন। মাহিদকে এই কাজ দেব, ওই পারবে জায়ানকে পথ থেকে সরাতে। মাহিদ কোথায়? ঢাকায় আছে। শান্ত মাহিদকে রাজশাহী আসতে বলো। জায়ান গোসল সেরে আয়নার সামনে দাঁড়িয়ে চুলে জেল দিচ্ছে। চুলের ফাঁকে হাত বোলানোর সময় হঠাৎ উন্মুক্ত ঘাড়ের দিকে নজর পড়ে। থেমে যায় সে। মনির সঙ্গে অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে যাওয়া ঘটনার কথা মনে পড়ে। পুনরায় সম্প্রচারিত হতে থাকে চোখের সামনে। মনির উষ্ণ নরম ঠোঁটজোড়া যখন ঘাড়ে স্পর্শ করে ততক্ষণাৎ ওকে ধরে রাখার অবস্থায় এক হাতে মুঠোবন্দি করে দেয়। অপ্রত্যাশিত এক অনুভূতি তাকে ঝেঁকে ধরে। বুকের মধ্যখানে এক নতুন প্রণয়নের সূচনা ঘটে। প্রথম কোনো রমণীর স্পর্শে জায়ানের অজানা অনুভূতির সৃষ্টি হয়েছে। আনমনে হাত চলে আসে বাঁ দিকের ঘাড়ের কাছে। মুচকি হাসি প্রতিফলিত হয় তার উষ্ট্রদয়ে, যে হাসি মনির প্রতি দুর্বলতা জানান দিচ্ছে। মনি দাঁত দিয়ে মুখ ফুটে যাচ্ছে। হাতে ভাইব্রেশনে থাকা ফোনটি বারংবার কেঁপে উঠছে। স্ক্রিনে নাম ভাসছে মাই পাপা। মুফাজ্জল হোসেন মেয়েকে অনেকক্ষণ যাবৎ কল দিয়ে যাচ্ছে, কিন্তু তার মেয়ে ফোন তুলছে না। তুলবে বলে মনে ঠেকছে না দেখে এবার আর দেয় না কল। সে অন্য নাম্বারে কল দিলেন। তিনি ঠিক ফোন পিক করেছেন। কিরে, আঙ্কেলের কল ধরছিস না কেন? তো দিব। বকবে ভেবে ধরছিস না? জানিস সে কত টেনশনে আছে? তুই যে কবে বুঝবি একটু? শুধু আমিই বুঝি না। বুঝিসই তো না, গাধা কোথাকার। লাস্টের টুকু বিড়বিড় করে বলল। মনি শুরু চোখে তাকায়। মিনা একরাশ বিরক্ত নিয়ে সরে যায়। মনি নুক কামড়াতে আরম্ভ করে পুনরায়। এখন আবার জাহানুর বেগম কল দিতে আরম্ভ করেছে। মনি তাকেও ইগনোর করছে। হ্যাঁ গো, শুনছো? বলতে বলতে মুফাজ্জল হোসেনের নিকট এগিয়ে এলেন তিনি। মনি কল রিসিভ করেছে? না। আমারটাও করছে না। কেন রিসিভ করছে না বলো তো? আমি কিভাবে জানবো তোমার মেয়ে কোন কল রিসিভ করছে না? তুমি বাবা হয়ে জানো না? তা তুমি মা হয়ে জেনেছো কেন কচু শুনি? ও মা, ছবে কিভাবে? অলরেডি মা মেয়ের প্যারা আমাকে ছুঁয়ে নিয়েছে। যা। হ্যাঁ, এখন তো আমরা প্যারা তোমার কাছে। নাও, নাকে কান্না শুরু করো। আমরা তো এখন প্যারাময় হয়ে গেছি, ভালো লাগে না আমাদের। শুনে রাখো, তোমাদের দুই মা মেয়েকে ঠিক করার ব্যবস্থা আমি করব, তাও খুব শীঘ্রই। কি বললে? কানের ডাক্তারের কাছে যাও, নতুন কানে না শোনার রোগটা সেরে যাবে। বলে তিনি হনহনিয়ে চলে গেলেন। জাহানুর বেগম ক্ষেপে ঠাই দাঁড়িয়ে রইলেন। তার এমন অপমানসূচক কথা সে কিছুতেই শুনতে পারছেন না। ধৈর্যহারা হয়ে যাচ্ছেন তিনি। 2 দিন কেটে 5 দিন অতিবাহিত হলো। তারা সাজেক এসেছে। আর 2 দিন পর বাড়িতে ফিরে যাবে। এতে কারো তেমন মাথা ব্যথা না থাকলেও মনির মাথায় প্রেশার আছে, কেননা বাড়িতে ঢুকতে দেবে কিনা তার জানা নেই। আর এখানে ইতোমধ্যে জায়ান তার উপর হুকুম জারি অধিকার খাটানো শুরু করে দিয়েছে। পুরো কথা বলার অভ্যাস করতে বলেছে। জায়ানের এসব কাজকর্মের পেছনের রহস্য মনির কাছে অজানা। সে বুঝে না জায়ানের হঠাৎ করে এমন রিয়েক্ট করার কারণ। এসব বিষয় এখনো তার বন্ধুদের বলেনি, বলবে বলে ভাবছে। মনি, যাবি নাকি থাকবি? মিনা চিল্লিয়ে ডাক দিল মনিকে। মনির ধ্যান ভেঙে যায়। এতক্ষণ সে এসব ভাবছিল। থমথম খেয়ে বলল, যাব। আয়, বের হ। মনি ফোন হাতে রুম থেকে বের হয়। সবার পেছনে মনি হাঁটছে। হঠাৎ ওর ফোনের মেসেজ টোন বাজে। গতি নামিয়ে মনি ফোন আনলক করে ফেসবুক ওপেন করে দেখে জায়ান ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। কিছুটা অবাক হয়ে থেমে যায় সেখানেই। আচমকা কেউ ওর বাহু ধরে টেনে রুমে ভেতরে ঢুকিয়ে দিয়ে দেয়ালের সঙ্গে ঠেস দিয়ে ধরে। মনি যতক্ষণ সেটা বুঝতে পারে ততক্ষণ জায়ান দৃশ্যমান হয়। চোখ জোড়ায় অস্থিরতা বিস্ময় এসে ভর করে। মনির থেকে একটু দূরে সরে দাঁড়ায় জায়ান। হাত দুটো পেছনে নিয়ে ঝুঁকে এক ভ্রু উঁচু করে রাশভারী কণ্ঠে বলল, কোথায় যাচ্ছ? ঘুরতে। আমাকে বলেছো? মনি মাথা এদিক সেদিক দুলিয়ে না সূচক জবাব দেয়। জায়ান ভারী কণ্ঠে বলল, কেন? ইউ নো না বলে যাওয়ার পরিণতি খারাপ হতে পারে। আপনাকে কেন বলতে যাব? আপনি আমার কেউ না। আমার নাম যেন কি?
জায়ান এহসান। হুম, জান তোমার জন্য জাস্ট জান, জায়ানের জান তুমি কি? লাস্টের কথাটা রাগান্বিত কণ্ঠে বলল জায়ান। মনি কাপা কাপা স্বরে উত্তর দিল। জান। কার? জায়ানের। পুরোটা বলো। জায়ানের জান। কে? আমি। মনে থাকবে। হ্যাঁ। যাও আর তাড়াতাড়ি ফিরে আসবে, ওকে? মনি এবার মাথা ঝাঁকায়। জায়ান ফের চোখের ইশারায় যেতে বলল। মনি এক মুহূর্ত দেরি না করে দৌড়ে জায়গা প্রস্থান করলো। জায়ান মনির শূন্যস্থানে তাকিয়ে মুচকি হাসলো। মনি দৌড়াতে দৌড়াতে নিচে নামার সময় একটি যুবকের সঙ্গে ধাক্কা খায়। পড়ে যেতে নিলে নিজেকে সামলে নিয়ে ঘুরে তাকিয়ে ক্রুব্ধ কণ্ঠে বলল, চোখ কোথায়? মনি অনেক ঝগড়া করলো ছেলেটির সাথে বলে মনি দেরি না করে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। যুবকটি কিছুটা আহম্মক হয়ে তাকিয়ে রয় মনির যাওয়ার দিকে। মনি গাড়ির কাছে এসে হাঁপাতে লাগলো। বান্ধবীরা মনির হাঁপিয়ে উঠা চেহারা দেখে ভ্রু কুঁচকে ফেলে। তারানা জিজ্ঞেস করলো, কোথায় ছিলি? হাঁপাচ্ছিস যে? কিচ্ছু না, চল চল। কপাল আরও কুঁচকে গেল সবার। তবু পাল্টা প্রশ্ন না করে গাড়িতে উঠে বসে। নীলম গাড়ি চালাতে শুরু করে। মনি গাড়িতে বসে নিজেকে স্বাভাবিক করে। তারপর ফেসবুকে ঢুকে জায়ানের প্রোফাইল ঘেটে দেখতে লাগলো। নিজের বিভিন্ন স্টাইলিশ ছবি দেওয়া আছে, দেখে যেন মনে হচ্ছে কোনো মডেল। একদম লাস্ট পর্যন্ত যায়। মনি জায়ানের প্রোফাইল ঘেটে বুঝতে পারে জায়ানের পড়াশোনা শেষ হয়েছে আরও 1 বছর আগে। এখন রাজনীতিতে নেমেছে বাবার সঙ্গে। অকপটে নীলমকে প্রশ্ন করে, দোস্ত, এই জায়ানের চরিত্র কেমন? কেন, প্রেম করবি? ফেসে যাবে কিন্তু। অলরেডি ফেসে গেছি। কি বললি? কিছু না, যেটা জিজ্ঞেস করেছি সেটা বল। জায়ানের বাবা আমাদের গ্রামের লোকদের অনেক সাহায্য করে, মানুষের বিপদে আপদে সহযোগিতা করেন, ভালো লোক। আমি ছেলের কথা জিজ্ঞেস করেছি, বাপের নাও। গাছের শিকড় শক্তপোক্ত হলে ফল ভালো হয়। সব সময় হয় না। জায়ান ভাইয়া তার বাবার মতোই সচ্চরিত্রবান লোক, তবে একটু রাগী আর গম্ভীর স্বভাবের। জানি। কেন জিজ্ঞেস করলি? এমনি জিজ্ঞেস করেছি। কারণ ছাড়া তুই কিছু জিজ্ঞেস করিস না মনি, সেটা আমি জানি। বলে ফেল আসল কাহিনী কি। মনি মুখ জানালার দিকে ফিরিয়ে সবার অগোচরে কান্না ফেস বানিয়ে মনে মনে বলল, নিজের গর্তে নিজেই পড়ে গেছি। আমি যে জায়ানের জান হয়ে গেছি কিভাবে বলবো তোদের? বলছিস না যে? কিছু না। ঝাড়ি দিয়ে বলে কানে ইয়ারফোন গুজে নিল। ওরা কিছুটা বিরক্ত হলো, তবু কিছু বলল না। মুফাজ্জল হোসেন কিছুটা বিচলিত হয়ে বসে আছেন ক্যাবিনে। কাজে মনোযোগ দিতে পারছেন না তিনি। মেয়ের সঙ্গে আজ 5 দিন হলো কথা হয় না। খুব ইচ্ছে করছে মেয়ের সঙ্গে কথা বলতে, কিন্তু কল দিলে কোনো লাভ হয় না। মনি ফোন রিসিভ করে না, হয়তো তার ভয়তে, নয়তো বকাবকি দিবে এই ভেবে। মেয়েকে প্রচণ্ড ভালোবাসেন তিনি। মৃদুলের থেকেও মনির প্রতি তিনি একটু বেশি দুর্বল। তবে এমন নয় যে মৃদুলকে তিনি ভালোবাসেন না, ভালোবাসেন, তবে মেয়ের প্রতি তার আলাদা টান অনুভব করেন। হয়তো কিছু বাবারা মেয়েদের একটু আলাদাভাবে যত্ন করে বেশি ভালোবাসেন। ফোন বেজে উঠলেন। স্ক্রিনের দিকে তাকে চিন্তিত ভাব ফেলে হেসে ফোন রিসিভ করলেন। কথায় মনোযোগী হয়ে পড়লেন তিনি। সন্ধ্যার আগে আগে ফিরে আসে তারা। দুপুরের খাবার বাহিরে খেয়ে নিয়েছে। ফ্রেশ হয়ে বিছানায় চিত কাত হয়ে এক একজনে শুয়ে আছে। মনি জায়ানের কথা ভুলে কার্টুন দেখছিল মনোযোগ সহকারে। হঠাৎ মেসেজ আসে, পরপর 3টা। লাস্টে জান লেখা দেখে বুঝতে অসুবিধা হয় না মনির। মেসেজ পড়ে মনি শটাং হয়ে উঠে বসে, চোখ ছানাবড়া হয়ে যায়। বান্ধবী 3জন উৎসুক দৃষ্টিতে তাকায়। এতে মনির ভ্রুক্ষেপ নেই। জায়ান লিখেছে, কখন ফিরেছো বলনি কেন? ফ্রেন্ড রিকোয়েস্ট এখনো অ্যাকসেপ্ট করনি? আইডি হ্যাক? মনি আইডি লগ ইন করতে গিয়ে দেখে পাসওয়ার্ড চাইছে। আক্তার উপরে মাথায় হাত দিয়ে ফেলে। প্রচণ্ড রাগ হচ্ছে, কিন্তু পারছে না কিছু করতে। না পারবে কিছু বলতে জায়ানকে। আবার ওর নাম্বারও জানা আছে। কিভাবে? ফোন বিছানার উপর রেখে ওদের গা থেকে কম্বল টেনে ফেলে রেগে রুম থেকে বেরিয়ে গেল। 3জনে বোকা বনে ঘাস খাচ্ছে। 3 দিন যাবৎ মনির অস্বাভাবিক আচরণ লক্ষ্য করছে। জিজ্ঞেস করলে এড়িয়ে যাচ্ছে। এখন আবার হঠাৎ করে কি হলো বুঝে উঠতে পারছে না তারা। মনি তেড়ে ফুড়ে জায়ানের কক্ষে প্রবেশ করে।
দরজা আগে থেকেই খোলা ছিল, ওর জন্যই জায়ান দরজা খুলে রেখেছে। জায়ান সোফার উপরে পায়ে পা উঠিয়ে ভারী মুখোশে নিয়ে বসে ফোন দেখছিল। মনি জায়ানকে বসে থাকতে দেখে রাগ যেন তিরতির করে বেড়ে যায়। রেগে মেগে জায়ানের সামনে দাঁড়িয়ে আঙ্গুল তাক করে চিল্লিয়ে বলল, আমার আইডি হ্যাক করার সাহস কোথায় পান? ফিরিয়ে দেন বলছি আমার আইডি। ক্রুব্ধ দৃষ্টি ফেলে জায়ান, তড়াক করে উঠে দাঁড়িয়ে মনির হাত টেনে কাছে আনে। ঘাড়ের ঠিক সেই স্থানে চুমু দেয় যেখানে মনি ভুলবশতভাবে জায়ানকে দিয়েছিল। মনির সর্বাঙ্গ ঝাঁকি দিয়ে উঠল জায়ানের ঠোঁটের স্পর্শে। রাগ যেন কোথায় মিলে গেল। হাত পা রীতিমতো কাঁপতে শুরু করেছে। বুকের ভেতরে হাতুড়ি পিটার অনুভব হচ্ছে। জায়ান মনির চোখের চোখ রেখে কাতর কণ্ঠে বলল, পাসওয়ার্ড মনির জান। বাক্য পূরণ করতে স্বাভাবিক ভঙ্গিতে সোফায় আগের ন্যায় বসে ফোন টিপতে আরম্ভ করে। কম্পন জড়িত শরীর নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে মনি। নড়াচড়া করার বল শক্তি ক্ষীণ কাজ করছে। জায়ানকে শান্ত নির্বিরোধ হয়ে বসে থাকতে দেখে বোঝা মুশকিল একটু আগেই কাজটি তিনি করেছেন কিনা। পাথর অবস্থায় ছোট ছোট পা ফেলে ধীরে ধীরে এগিয়ে যায় দরজা দিয়ে। রুম থেকে বের হওয়ার পরপর জায়ান খোলা দরজার পানে তির্যক চোখে তাকালো। বিড়বিড় করে আওড়ালো, যেই অনুভূতি তুমি আমার হৃদয়ে সৃষ্টি করেছো সেটা তোমার হৃদয়ে জাগানোর ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র, প্রিয়তমা। তোর বয়ফ্রেন্ড আছে, মিথ্যে বলে দে মনি। জায়ান আবার জান বের করে নেবে। তাহলে বিয়ে ঠিক হয়েছে বল। হবু জামাইকে মেরে ফেলতে? তুই প্রেগনেন্ট এটা বলবি? ভূতে আমি প্রেগনেন্ট করেছে? রাখছিস কেন? আমরা তো চাইছি তুই যাতে জায়ানের থেকে মুক্ত হতে পারিস। আমি বুঝতে পারছি না কি করব। জায়ান আমার সঙ্গে যা করেছে, আমার আইডিও দখল করে নিয়েছে। উফ। বিরক্ত নিয়ে বলল মনি। সবাই চুপ হয়ে যায়। নীলম এতক্ষণ নিরুত্তর থেকে বান্ধবীদের কথা শুনছিল। সে প্রচন্ড বিরক্ত বোধ করছে। মুখে চ উচ্চারণ করে বলল, তোরা থাম প্লিজ। আমি কিন্তু আগেই বলেছিলাম জায়ানের থেকে দূরে থাকতে, হলো তো? নুনের ছিটা দিস না। উপায় কি সেটা বল। সব তো বললাম তোদের। তুই আর আমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নাটক করি? এতে কাজ হবে বলে মনে হচ্ছে না। হবে হবে, চেষ্টা করতে সমস্যা কি? পরে কিছু হলে আমাকে বলিস না আবার। কিছু হবে না, নিশ্চিত থাক। না হলে আমার কাছে একটা প্ল্যান আছে। তারা না সুন্দরভাবে বোঝাতে আরম্ভ করে প্ল্যান। পুরো প্ল্যান শুনে সকলের পছন্দ হয়। নীলম পৈশাচিক হাসি দিয়ে বলল, তাহলে এটাই হবে। সন্ধ্যা থেকে কাজ শুরু করব। ততক্ষণ মনি তুই রুম থেকে বের হবি না। ফোন অফ করে রাখ, জায়ান যাতে তোকে কল না দিতে পারে। পুরো রাত মনির ঘোরের মধ্যে কেটেছে। বহুবার জায়ানকে নিয়ে বাজে স্বপ্নও দেখেছে। আসলে বেশি ভেবে ফেলেছে, তাই স্বপ্নে এসে জ্বালাতন করছে। রাত কোনো মতে অতিবাহিত করে। সকালে উঠে বন্ধুদের নিকট সব খুলে বলে। সকলে শুনে অবাক হলেও এইসব উদ্ভটে পরামর্শ দেয়। শেষে সঠিক বুদ্ধি বের করলেও মনের সংশয় রয়ে যায় মনির। তুমি কি জানো মনি কবে ফিরবে? আমাকে বলেছে নাকি তোমার মেয়ে? মনিকে ছাড়া বাড়িটা কেমন ফাঁকা নীরব লাগছে। কবে যে আসবে মেয়েটা, ফোনও তুলছে না। এখনই এমন করছো, যখন বিয়ে হয়ে যাবে তখন কি করবে? তখনকার মুহূর্ত আলাদা। নিজেকে বুঝ দিতে পারবো মেয়ে এখন শ্বশুর বাড়িতে আছে। এখন সেটাই বুঝ দাও তোমার অবাধ্য মনকে। পারছি না যে, তুমি একটা কল দাও না। অথবা ফোন বন্ধ তোমার মেয়ের, তোমার কাছে দিয়েছিলাম, সেও ফোন তুলছে না। মুখ মলিন হয়ে গেল জাহানুর বেগমের। আজ কদিন যাবৎ মেয়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন তাদের। মনটা খুব টানছে কথা বলার জন্য। আর এই অবুঝ মেয়ের বাবা মায়ের অনুভূতি বোঝার ক্ষমতা নেই। জায়ানকে দেখেছো? হ্যাঁ, পাশেই অবস্থান করছে সে। কাজ শুরু করো। যেভাবেই হোক জায়ানকে মারতে হবে। টার্গেট যখন নিয়েছি পূরণ করবই। ভালো করে জায়ানের উপর নজর রেখো আর আমাকে খবরাখবর জানাবে। ঠিক আছে বাবা, রাখছি। ওকে। উভয়ে ফোন রেখে দেয়। রজত আলী কিছুটা বিচলিত হলেন। তিনি ভাবছেন তার ছেলে মাহিদ জায়ানকে খুন করতে আদৌ পারবে কিনা। যদি জায়ান জানতে পারে তাকে মারার জন্য মাহিদ সেই রিসোর্টে উঠেছে, ততক্ষণাৎ তাকেও খুন করতে পারে। এই ভেবে তিনি চিন্তিত হয়ে আছেন। সন্ধ্যার দিকে আজ সারাদিনে মনির ফোন সুইচ অফ ছিল। দেখাও হয়নি একেবারের জন্য। এখন কল দিয়ে ফোন বন্ধই পাচ্ছে। রাগ হয় জায়ানের, প্রচন্ড রাগ লাগছে। ফোন বন্ধ করার পেছনের কারণ মনে করতে থাকে। চোয়াল শক্ত করে বিড়বিড় করে বলল, আমার কাছ থেকে রেহাই পাবে না মনি। অলরেডি জায়ানের জান হয়ে গেছো, কাজেই এসব পালিয়ে বাঁচার ড্রামা বন্ধ করো।
নয়তো আমি কি করতে পারি সেটা তোমার অজানা। তমা জায়ানের রুমের সামনে থেকে পায়চারি করতে করতে ফোনে কথা বলার অভিনয় করছে। ওর কথাগুলো ছিল মনি নীলমকে প্রপোজ করবে এমন। জায়ান তমার প্রত্যেকটা কথা রুমে বসে শুনছে, সঙ্গে নাজমুলও। কোথায় বসে প্রপোজ করবে সেই লোকেশন সময়ও বলে তমা। জায়ান খেপে যায় কিন্তু নিজেকে শান্ত রাখে। তমার কথা শেষ হলে সেখান থেকে চলে যায়। নাজমুল জায়ানের নিকটে উপস্থিত হয়। সে যে তার রুমে বসে তমার কথাগুলো শুনেছে তা জানায়। চুপ থেকে জায়ান সব শুনে, রাগ হলেও সেটা প্রকাশ করছে না। জায়ানকে এমন শান্ত দেখে নাজমুলের মুখ ফ্যাকাশে হয়ে আসে। নীলম সাদা শার্ট পরে রিসোর্টের পেছনের দিকটা এলো। মনির জন্য অপেক্ষা করছে। তারা প্ল্যান করেছে মনি জায়ানকে দেখে নীলমকে প্রপোজ করবে। মনি প্রপোজাল একসেপ্ট করে নিবে এবং জায়ানকে বোঝাবে তারা সে নীলমকে ভালোবাসে মনি। এতে হয়তো জায়ান তার জীবন থেকে দূরে চলে যাবে। জায়ানের নিকট এসব বার্তা পৌঁছানোর জন্য তখন কথা বলার অভিনয় করতে হয় তমাকে। প্ল্যান ভালো হলেও কতটুকু সাকসেস হবে এখন এইটাই দেখার পালা। নীলমের সঙ্গে ম্যাচিং করে সাদা ড্রেস পরেছে মনি। হালকাভাবে সাজিয়ে দিয়েছে তার বান্ধবীরা। কতগুলো কবিতা শিখিয়ে দিয়েছে, সেগুলো বলে যাতে নীলমকে প্রপোজ করতে পারে। পুরোপুরিভাবে তৈরি করে মনিকে নিয়ে তারা গন্তব্যস্থানে পৌঁছায়। সেখানে গিয়ে দেখতে পায় নীলম উল্টো দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে, পরনে সাদা শার্ট। ওরা বুঝতে পারে এটা নীলম। যা, নীলম দাঁড়িয়ে আছে। জায়ান এসেছে বোধহয়, হয়তো লুকিয়ে আছে। তুই এই গোলাপ ফুল দিয়ে প্রপোজ করে দিও, আমরা সেটা এখানে দাঁড়িয়ে ভিডিও করব। কবিতাগুলো বলিস কিন্তু। মনি হ্যাঁ সম্মতি জানায়। দ্রুত পায়ে এগিয়ে চলল সে নীলমের নিকট। ঠিক পেছনে দাঁড়িয়ে মাথা চুলকিয়ে কবিতাগুলো মনে করতে লাগলো। বান্ধবীদের দিকে তাকিয়ে দেখলো ওরা ক্যামেরা তাক করে দাঁড়িয়ে আছে। ইশারায় প্রপোজ করতে বলল তারা। মনি সামনে ঘুরে তাকায়। ঈর্ষৎ ভয় করতে থাকে বুকে, কিন্তু কেন সেটা তার অজানা। সে ভালো করে বুঝতে পারছে কবিতার তালগোল পাকিয়ে গুলিয়ে ফেলেছে, তাই নিজ থেকে বলতে লাগলো, ভালোবাসা কিভাবে প্রকাশ করতে হয় সেটা আমার জানা নেই, তবে এতটুকু বুঝছি। ভালোবাসা মানে প্রথম বিশ্বাস করা। আমি তাকে ভালোবেসে প্রয়োজন অপ্রয়োজন সব কথা শুনবো, যত্ন নিব, মাঝে মাঝে অভিমান ভাঙাবো, কষ্ট যাতে না পায় সেদিকে খেয়াল রাখবো। যখন প্রয়োজন হবে তখন ভালোবাসলাম, যখন ভালো লাগবে না দূরে ঠেলে দিলাম। এটাকে ভালোবাসা বলে না। ভালোবাসতে হলে কোনো কারণ ছাড়াই ভালোবাসতে হবে। ভালোবাসা সুন্দর, তাই আজ আমি আমার মনের কথা প্রকাশ করব। আই লাভ ইউ বলে দৃষ্টি নত রেখে ফুল এগিয়ে দিল মনি। পেছনে ঘুরে হাত থেকে ফুল নিয়ে জায়ান মুচকি হাসি প্রদান করে বলল, লাভ ইউ টু জানেমান। কণ্ঠের স্বর শুনেই চট করে মাথা তুলে তাকায়। আঁখি যুগল আকারের তুলনায় বড় হয়ে যায় মনির। বোধ হয় কোঠা থেকে বেরিয়ে আসবে এখনই। বিস্ময় হতবিহল সে। শুধু মনি নয়, তার বান্ধবীরা বিস্ময় বিমূঢ়। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছে না। যেখানে নীলমের থাকার কথা সেখানে জায়ান কি করে এলো কেউই বুঝে উঠতে পারছে না। জায়ানের ঠোঁটের হাসি তখনও চওড়া ছিল। মনির চোখের দিকে তাকিয়ে ফুলের সুবাস নিচ্ছে। ঝিম মেরে নিরুত্তর হয়ে বসে আছে সকলে। হঠাৎ করে প্ল্যানে পরিবর্তন আসবে কেই বা জানতো। ভুলটা ছিল তমার মনে ছিল না মনির ফেসবুক আইডি এখন জায়ানের কাছে। সে মনিকে অ্যাক্টিভ দেখে তাড়াহুড়োয় সেখানে টেক্সট করে বসে লিখেছিল, প্ল্যান শুরু মনি। নীলম সাদা শার্ট পরে তোর জন্য ওয়েট করছে সেখানে। তুই তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়, আমি নিচে ওয়েট করছি। SMS সিন করে জায়ান। ওদের প্ল্যানের ব্যাপারে সব জেনে ফেলে এবং বুঝে যায় এসব মিথ্যে অভিনয় মাত্র। নীলম যখন সেখানে উপস্থিত হয় তখন নাজমুল পেছন থেকে মুখ চেপে ধরে নিয়ে আসে অন্ধকার জনশূন্য স্থানে। তারপরই ঘটে অঘটন। নীলমের জায়গায় জায়ানকে প্রপোজ করে বসে মনি। নীলম যখন জায়ানের হাত সরাতে সক্ষম হয় তখন সে নাজমুলকে দেখে চিনতে পারে। জায়ান মনিকে ভালোবাসার সেই বার্তাটা জানায় নাজমুল এবং তাদের মিথ্যে প্ল্যানের সম্পর্কেও বলে। নীলম কিছু বলতে পারে না, নিরুত্তর থেকে প্রস্থান করে। বাহিরে এসে জানতে পারে সব ঘটনা। মনি কোনো মতে সেখান থেকে ভয়ে পালিয়ে এসেছে। এখন তারা রুমে বসে রয়েছে। কি করবে কি বলবে বুঝে উঠতে পারছে না। হঠাৎ নীরবতা কাটিয়ে তারানা বলে উঠে, সব দোষ তোমার। ও যদি ফেসবুকে না টেক্সট দিত তাহলে এমন হতো না। সরি, আমার ভুল হয়েছে মনি।
তোমাকে দোষারোপ করিস না। জায়ান মনিকে প্রপোজ করে একদিন থেকে ভালো হয়েছে, আবার খারাপও হয়েছে। যেমন? মনি আমাকে প্রপোজ করলে জায়ান মনিকে হার্ট করতো যে কোনো উপায়। খারাপ দিক হলো এখন বলে প্রপোজ করছে, এতে পিছু ছাড়বে না। জায়ান মনিকে ভালোবাসে, এটা যেমন সত্যি তেমন মনেও পাবার জন্য সে যে কোনো কিছু করতে প্রস্তুত আছে। আমি তার সম্পর্কে সবই জানি। যেহেতু গ্রাম একই ছিল, সবার ভালোবাসার ধরন এক নয়। কেউ কেড়ে নিতে চায়, কেউ বিসর্জন দেয়। জায়ান বিসর্জন দিবে না, সে ওই ধরনের লোক না। তাহলে এখন কি করব? তারানা কথা বলতে বলতেই দরজায় করাঘাত হয়। সকলের নজর দরজার দিকে পড়ে। মনির বুক হালকা কেঁপে ওঠে, কেন যেন মনে হচ্ছে জায়ান এসেছে। তমা উঠতে উঠতে বলল, আমি দেখছি। যাবি না, আমি জানি এটা হয়তো জায়ান হবে। ভয় পাস না মনি, আমরা তো আছি তোর পাশে। দেখতে দেখে এসেছে। বলে হাত ছাড়িয়ে নিল তমা। এগিয়ে গেল দরজার দিকে। খুলে দিতে আশ্চর্য হলো, কেননা জায়ান ও নাজমুল গাম্ভীর্য মুখে দাঁড়িয়ে আছে। পেছন থেকে তারানাও দেখে নিল দুজনকে। জায়ান চোখের ইশারায় তমাকে সরে যেতে বলল। তমা পাশে সরে দাঁড়ালো। ভেতরে প্রবেশ করে জায়ান। তারা দাঁড়িয়ে যায় সকলে। মনি নীলমের পেছনে এসে দাঁড়ায়। জায়ান নীলমের দিকে একবার তাকিয়ে মনির পানে তাকায়। মনি জায়ানের চাহনি দেখে আরেকটু পেছনে এগিয়ে গেল। জায়ান মনির হাত ধরে টেনে বাহিরে বের করে সামনে দাঁড় করালো। তারপর বলল, আমাকে এত ভয় না পেলেও চলবে। ভালোবাসার মানুষকে ভয় পেতে নেই। মিস আন্ডারস্ট্যান্ডিংয়ে মনি আপনাকে প্রপোজ করছে, ও জানতো না সেটা আপনি ছিলেন। এখন কিন্তু আপনি একটু বেশি করছেন জায়ান ভাইয়া। তুমি আমাকে চিনো, এটাও জানো আমি কেমন। মনি আমাকে প্রপোজ করেছে, হোক ভুল, আই ডোন্ট কেয়ার। আমি আমার ভালোবাসার মানুষটির সঙ্গে কথা বলছি, সো মাঝখানে ডিস্টার্ব একদম পছন্দ করব না। পুরো বাক্য শেষ করে জায়ান মনির পানে দৃষ্টি ফেলে। নীলম স্বাভাবিক হয়ে দাঁড়ায়। ক্ষুদ্র রাগে সে মনে জড়ো হয়, কিন্তু সেটা প্রকাশ করে না। মনি দৃষ্টি নত রেখে দাঁড়িয়ে আছে। জায়ান পকেট থেকে একটি ব্লু রঙের বাক্স বের করে। ভেতর থেকে স্বর্ণের চেনটি বের করে মনির গলায় পরিয়ে দেয়। মনি শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। চুলগুলো বাঁধা থাকায় জায়ানের চেন পরাতে সমস্যা হয় না। জায়ানের হাতের স্পর্শে মনির সর্বাঙ্গ কেঁপে উঠছে। এক অজানা অনুভূতি তাকে চারদিক থেকে ঘিরে ধরেছে। পরিশেষে সবাইকে অবাক করে দিয়ে জায়ান মনির দু গালে হাত রেখে কপালে আলতো চুমু এঁকে দেয়। মনি যেন বরফে পরিণত হয়েছে। রীতিমতো হাত পা ক্রমশ অসাড় হয়ে আসছে। গাল থেকে হাত সরিয়ে কণ্ঠে গম্ভীরতা ভাব এনে বলল, মনি জায়ানের জান, কথাটা সকলে মাথায় রেখো। বলে হনহনিয়ে বেরিয়ে যায়। নাজমুলও পেছনে পেছনে বেরিয়ে যায়। তমা দ্রুত দরজা লাগিয়ে দেয়। মনি ধীর গতিতে বিছানায় বসে পড়ে। বুকে হাত রাখতে অনুভব করে ধরপড় শব্দ। মিনা এগিয়ে এসে মনির গলার চেন দেখে বলল, এখানে কয় ভরি? সর এখান থেকে। মজা করিস না মিনা, এমনিতেই মনি টেনশনে আছে। দোস্ত, কি করে যায় বল? আর যাই হোক, এই ভিলেনকে ভালোবাসা যায় না। যে করেই হোক তাকে আমার জীবন থেকে সরাতে হবে। একদম টেনশন করিস না মনি, আমি আছি তোর সঙ্গে। এক কাজ করি, চল আমরা আজকে রাতেই ঢাকায় চলে যাই। তাহলে কি জায়ান আমার পিছু ছেড়ে দেবে? তোর তো পরিচয় জানি না। আমার ফেসবুক আইডি তার কাছে। পাসওয়ার্ড তো তুই জানিস। হ্যাঁ। বল তাড়াতাড়ি। নীলম তড়িঘড়ি করে পকেট থেকে ফোন বের করে। মনি পাসওয়ার্ড মনে করে বলে দেয়। নীলম লগ ইন করে প্রথমে আইডির পাসওয়ার্ড চেঞ্জ করে। পরক্ষণে আইডি ডিঅ্যাক্টিভ করতে গিয়েও থেমে যায়। সবার উদ্দেশ্যে বলল, এখন আইডি ডিঅ্যাক্টিভেট করব না। আমরা যখন এখান থেকে বের হব, মাঝপথে আইডি ডিঅ্যাক্টিভেট করব। তাড়াতাড়ি কাপড় চোপড় গুছিয়ে নি তোরা জলদি। নীলমের কথা অনুযায়ী সবাই কাপড় চোপড় গোছাতে আরম্ভ করে। নীলম নিজেও রুমে ফিরে কাপড় গোছাতে শুরু করে। তারপর ওয়েট করে কখন 12টা বাজবে। 12টা বাজার সঙ্গে সঙ্গে তারা রওনা দিবে ঢাকার উদ্দেশ্যে। তখন হয়তো জায়ান জানতেও পারবে না। ডিনার সেরে তারা সকলে একসঙ্গে বসে থাকে। পিকনিকে এসে এমন ভয়াবহ পরিস্থিতিতে পড়তে হবে তাকেই বা জানতো। তাই তো এখন পালিয়ে যেতে হচ্ছে। মনি তমার ঘাড়ের উপর মাথা রেখে চুপ করে বসে আছে। বাসায় গেলে কি হবে সেটাই ভাবছে সে। তার চেয়েও বড় কথা, যদি জায়ান জানতে পারে তারা পালিয়ে গেছে কি হবে সেটা ভেবেই মনির হাত পা পুনরায় ঠান্ডা হয়ে আসছে।
দেখতে দেখতে ঘড়ির কাঁটা 12টার দিকে এসে থামে। তারা হোটেলের পুরো ভাড়া মিটিয়ে রওনা হয় ঢাকার উদ্দেশ্যে। মনির প্রাণ কাঁপছে, বারবার মনে হচ্ছে এই বুঝি জায়ান পথ আটকে সামনে দাঁড়িয়ে আছে। নীলম মনির অবস্থা দেখে কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বলল, ঘুমা, টেনশন কমে যাবে। আর আঙ্কেল কিচ্ছু বলবে না, দেখিস। মনি কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে নীলমের হাতের উপর হাত রাখে, তারপর সিটে হেলান দিয়ে ঘুমিয়ে যায়। অনেকটা পথ পাড়ি দেয়। নীলমের চোখে আজ ঘুম নেই, দায়িত্ব নিয়েছে সে। মনিকে জায়ানের কাছ থেকে দূরে সরাবেই। সময় যেতে থাকে, ফজরে আজান দিয়ে দেয়। নীলম লোকেশন দেখে দ্রুত গাড়ি চালায়। সকাল হয়ে গেছে। রৌদ্রের ঝাঁজ চোখে এসে পড়তে মনির ঘুম ভাঙে। আর মোড়া ভেঙে উঠে দেখে গায়ে নীলমের জ্যাকেট দাবা। নীলমের দিকে তাকাতেই নীলম মৃদু হেসে বলল, গুড মর্নিং দোস্ত। মর্নিং। পিছনে সাতচুন্নিগুলো ডাক দে। মনি ঘুরে পিছনে তাকায়, তারপর নীলমের দিকে নজর ফেলে বলল, আমরা এখন কোথায় আছি দোস্ত? তোর বাড়ি কাছাকাছি। কি বলিস? ঠিকই বলছিস। 10টা বাজতে চললো। এত দেরি হলো কেন? মাঝপথে গাড়ির তেল শেষ হয়ে গিয়েছিল আর ইঞ্জিনে একটু সমস্যা দেখা দিচ্ছিল। তেল গাড়িতে ছিল বিধায় গাড়ি চালিয়ে গ্যারেজে আসতে পেরেছিল। কল দিয়ে দোকানের লোককে ডেকে তারপর গাড়ি ঠিক করায়। এত কিছু করলি আর আমি কিচ্ছু টের পেলাম না। মরার মতো ঘুমালে কি শুনবি নাকি কিচ্ছু? আর আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছি। মনি কিছুটা হাঁপ ছেড়ে বাঁচে পেছনে তমা, মিনা, তারানাকে ডেকে তুলে। প্রথমে মনিকে বাসায় নামিয়ে দেয় নীলম। মনি ভয় নিয়ে বাসার ভেতরে প্রবেশ করতেই অবাকের চরম সীমানায় পৌঁছে যায়। পুরো বাড়ি সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। চারিদিকে মেহমানদের উপস্থিতিতে গিজগিজ করছে। সবাই মনিকে দেখে জিজ্ঞেস করে পিকনিক কেমন হলো, এত দেরি হলো কেন আসতে, আরও অনেক কিছু। কোনো রকম উত্তর দিয়ে জাহানুর বেগমকে খুঁজতে থাকে মনি। তার মনে হাজারটা প্রশ্ন উদয় হয়েছে। মৃদুলের সুন্নাতে খাতনা অনেক আগে হয়ে গেছে। বাবা মায়ের বিবাহ বার্ষিকী জানুয়ারিতে গেছে। তাদের সবার জন্মদিনের তারিখও মনির মনে আছে। আজ কারো জন্মদিনও নয়, তবে বাড়িতে কোন অনুষ্ঠানে আয়োজন চলছে বুঝতে পারছে না। খুঁজতে খুঁজতে আম্মুকে পেয়ে যায়। একজন লোকের সঙ্গে কথা বলতে দেখে এগিয়ে যায় মনি। মাঝপথে দেখা হয় মুফাজ্জলের সঙ্গে। তিনি ফোনে কথা বলছিলেন। তখন মনির মাথায় হাত রেখে ব্যস্ততা দেখিয়ে বলল, তুই এসেছিস মা, তোর আম্মুর সঙ্গে দেখা কর গিয়ে। মনি কিছু জিজ্ঞেস করার আগেই তিনি চলে গেলেন। এগিয়ে এলেন আম্মুর কাছে। মনিকে দেখে কথা থামিয়ে বললেন, এতক্ষণে আসার সময় হলো তোর? পার্লারের মেয়েরা কখন এসে বসে রয়েছে জানিস তুই? পার্লার মানে? বাড়িতে কি হচ্ছে এসব আম্মু? পরে জানতে পারবি। রুবিয়া, রেহানা, জামিয়া কই তোরা? মনিকে ওর রুমে নিয়ে যা, তাড়াতাড়ি রেডি করিয়ে নিয়ে আয় ওকে। মনির 3 কাজিন এগিয়ে আসে। মনিকে জোর করে নিয়ে যেতে থাকে। কথা বলার সুযোগটুকু দেয় না ওকে। এক প্রকার মনিকে জোর করে নিয়ে যায় রুমে। বসিয়ে দেওয়া হয় সাজাতে। কাজিনদের কাছেও জিজ্ঞেস করে উত্তর পায়নি মনি। লেহেঙ্গা পরতে বললে ছুঁড়ে ফেলে দিয়ে চিল্লিয়ে জিজ্ঞেস করে, কেন আমাকে বলছো না তোমরা? কেন আমি এই লেহেঙ্গা পরবো? কি হচ্ছে বাড়িতে? উত্তর মামা মামির কাছ থেকে জেনে নিবি। এখন চুপচাপ রেডি হয়ে নে। বেশি বাড়াবাড়ি করলে ভালো হবে না মনি। আপু, কোনো কথা হবে না, একদম চুপ। বলে মনির হাতে লেহেঙ্গা উঠিয়ে দিয়ে পড়তে বলে। মনি জিজ্ঞেস করার সাহস করে না। মনে ক্ষোভ নিয়ে লেহেঙ্গা পরতে থাকে। আধা ঘন্টা পর তমা, তারা, নীলম, মিনা মনিদের বাড়িতে এসে উপস্থিত হয়েছে। তাদেরকে মুফাজ্জল হোসেন আসতে বলেছে। ওরাও অবাক হয় তোড়জোড় দেখে। নিজেরাও জানে না হঠাৎ কেন আঙ্কেল তাদের আসতে বলল। কারণটিও জানায়নি। মনিকে ফোন দিয়েছিল, কিন্তু বারবারই ফোন বন্ধ পেয়েছে। ড্রয়িং রুমে এসে বসতেই মনিকে উপর থেকে নামতে দেখতে পায়। মনিকে বউ সাজে দেখে তারা বিস্মিত। মনি ওর বন্ধুদের উপস্থিত দেখে অবাক হয়। তাদের মনে একটাই প্রশ্ন, কি হচ্ছে এসব, আর কেনই বা হচ্ছে। মনিকে সোফা এনে বসানো হয়। সবাই মনিকে ঘিরে দাঁড়িয়ে আছে। কেউ ছবি তুলছে, আবার কেউ কথা বলার চেষ্টা করছে। মনি সবাইকে উপেক্ষা করে শুধু বন্ধুদের দিকে তাকিয়ে আছে, চোখে মুখে একরাশ প্রশ্ন। তখনই সেখানে কাজী সাহেব উপস্থিত হয়। কাজী সাহেবকে দেখে মনি ও তার বন্ধুদের এখন আর বুঝতে অসুবিধা হয় না বিয়ে হচ্ছে তার।
মনির চোখে পানি চলে আসে। বাবা মায়ের উপর অভিমান এসে জড়ো হয়। কিছু বাচ্চার চিল্লিয়ে বলে জামাই এসেছে। রুবিয়া মনির মাথায় কাপড় টেনে দেয়। মনে যেন পাথর হয়ে গেছে। নড়াচড়া কথা বলার ভাষা যেন সীমিত আকারে হারিয়ে ফেলেছে। বরকে দেখেই নীলম, তমা, তারানা, মিনা ওদের অবস্থা আশঙ্কাজনক। এই যে তাদের পূর্ব পরিচিত জায়ান এহসান, কালো রঙের শেরওয়ানি ও পায়জামা, কালো নাগরা জুতো, মাথার পাগড়িও কালো রঙের। ড্যাশিং লুকে হেঁটে এসে জায়ান আয়াস করে মনির পাশে বসে। তারপর ওদের দিকে তাকিয়ে বাঁকা হেসে চোখ টিপ দেয়। বিয়ের কাজ সম্পূর্ণ হয়েছে কিছুক্ষণ আগে। মনি এখনো জানে না সদ্য বিয়ে করা বর জায়ান। সে তো ঘোরের মধ্যে ডুবে আছে। কোনো মতে কবুল বলে আনমনে সাইন করে দিয়েছে। এক ধ্যানে ভাবছে বাবা মায়ের কথা। এমনটা না করলেও কি হতো না? সামান্য ভুলের জন্য ডিরেক্ট বিয়ে কিছুতেই মেনে নিতে পারছে না। যতক্ষণে মনির ঘোর ভাঙে ততক্ষণে প্রস্থান করেছে জায়ান। মিনিট কয়েক বাদে নাজমুল এসে মনির বন্ধুদের ডেকে বাহিরে নিয়ে আসে। আপাতত বাহিরে তেমন কেউই ছিল না। জায়ান গাড়ির দিকে মুখ করে দাঁড়িয়েছিল। নাজমুল ওদের নিয়ে জায়ানের নিকট উপস্থিত হয়ে বার্তাটি তাকে জানালো। সানগ্লাস খুলে ফিরে তাকালো। তাদের আগা গোড়া একবার দেখে নিয়ে বাঁকা হাসলো। এই হাসিতে জায়ানকে রহস্যময় লাগছে। তারা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। জায়ান নীলমের মুখোমুখি এসে দাঁড়ায়। মৃদু হেসে বলল, কাল কি যেন বলেছিলে? হ্যাঁ, আমি একটু বেশি করছি, একটু নয় অনেক বেশি করে ফেলেছি। তোমরা কি মনে করেছো আমার কাছ থেকে মনিকে সরিয়ে নিবে? এতই সহজ? লাস্টের কথা গম্ভীর কণ্ঠে বলল জায়ান। নিরুত্তর তারা। চোখে মুখে এখনো প্রশ্নসূচক ভাব ফুটে রয়েছে। জায়ান একটু পেছনে এগিয়ে পকেটে এক হাত পুরে বলল, আমার আব্বু ও মনির আব্বু একে অপরের বন্ধু। অনেক আগে থেকে আমাদের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু সেটা মনি জানতো না। 2 সপ্তাহ আগে আঙ্কেল আমাকে মনির ছবি হোয়াটসঅ্যাপে দিয়েছে। মনিকে শুধু ছবিতে দেখেছি। কোইন্সিডেন্টলি আমরা সাজেকে একই রিসর্টে উঠি এবং আমাদের ভিন্নভাবে দেখাও হয়ে যায়। তখন আমি মনিকে এতটা খেয়াল করিনি, তবে চেনা চেনা লাগার কারণে মনির ছবি দেখে নেই হোয়াটসঅ্যাপ থেকে। সন্দেহ রয়ে যাওয়ায় বাবার নাম জিজ্ঞেস করে। মনিও তোমাদের ছবি তুলে আঙ্কেলকে সেন্ড করি। ব্যাস, জানতে পারি তোমাদের ও মনির বিষয়। এই ব্যাপারটা আমাদের পরিবারের সকলে জানলেও মনি কিছুই জানতো না। জাস্ট ফার্স্ট মিটে মনিকে পছন্দ হয়, তারপর ওর দুষ্টুমিগুলো ভালো লাগে আমার। আস্তে ধীরে মনের কোঠরে জায়গা করে নেয়। মনোযোগ সহকারে জায়ানের পুরো কথা শুনছিল তারা। জায়ান বিরতির পর পুনরায় বলল, আঙ্কেলের সঙ্গে আমার কথা হতো, মনি তো কল ধরতো না। আমার কাছ থেকে মনির খবরাখবর জানতো।